আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম আমি সেই চারুলতা। লিখেছেন স্নেহা ইসলাম প্রিয়া। পর্ব সংখ্যা ৯ থেকে ১২ পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। শুন চারু, আজ থেইকা শেফালিরে আম্মা ডাকবি, আর তুই আর হামিদ দুজনেই আপনি কইরা কথা কবি। নাজিমুদ্দিনের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল হামিদ। বিয়া আপনি করছেন, আপনি গিয়া তার লগে আহ্লাদিপানা করেন, আমরা পারুম না। আহা, তুই ব্যাপারটা এত খারাপভাবে দেখতেছস কেন? তোর মা মইরা গেছে, এখন তগো দেখাশোনার জন্যও তো একজন মানুষ চাই। শেফালি হইল আমাগো আপন মানুষ, সারা জীবন তরে আর চারুরে নিজের মাইনাই আদর করব। অন্য বেটিরে বিয়া করলে কি আর আমাগো এত খেয়াল রাখবো? আপনি তো জানতেন না মা মইরা গেছে, তাহলে অরে বিয়া কইরা আনলেন কেন? এখন তুই বুঝবি না বাপ, কয়দিন যাইতে দে, মাথা ঠান্ডা কর। দেখবি ব্যাপারটা এত খারাপ না। শেফালি তোরে আর চারুরে মায়ের মতোই ভালোবাসবো, আগলায়া রাখবো। হইছে, এমন জঘন্য ভালোবাসা আমার আর চারুর লাগবো না। তাছাড়া আমরা পোলাপাইন না যে আমাকেও দেইখা রাখতে হইব। সোজা সাপটা বলেন, আপনার রুচি বিকৃত হইয়া গেছিল, তাই আপনি নিজের আপন ভাতিজিকে বিয়া করছেন। হামিদ, বেশি কথা কইতেছস তুই। তোর মতামত শুনবার চাই নাই আমি। শেফালিরে যত তাড়াতাড়ি মাইনা নিবি তত তাড়াতাড়ি তোর ভালো। আর চারু, তুই চুপচাপ বইয়া থাকিস না। শেফালি তোর আপন মানা, ওর কামে সাহায্য করবি। নিজের মায়ের কাছে রানীর হালে আসিলি বইলা ওর কাছে তো আর থাকতে পারবি না। কেন? ও কেন কাজ করব? আপনি নাকি শেফালিরে বিয়া করছেন আমাগো দেখাশোনা করার জন্য? সব যদি চারুই করে তাহলে তারে কি দরকার? কিসের শেফালি? আম্মা ডাক। আর আমি তো কই নাই সব চারু একা করব, কইছি শেফালিরে কামে সাহায্য করব। সাহায্য তো মনোরমার কাজেও করত। চারুর এই সব নীরব দর্শকের মতো দেখা ছাড়া কিছুই করার নেই। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। মা মারা গেছে এখনও ২৪ ঘন্টাও হয়নি। থাউক না, বাচ্চা পোলাটার উপর এমনে চিল্লাইতেছেন কেন? ওর এখন মন মেজাজ ভালো না, কিছুদিনের মধ্যে সব ঠিক হইয়া যাইব। বাপ, তুমি খাইতে বসো, আর চারুরে নিয়া চিন্তা কইরো না। আমার মা মাইয়া মিল্লা আমরা মা মাইয়া মিল্লা সব কাজ কইরা নিমু, তাই না মা? শেফালির কথায় বেশ বড় একটা ধাক্কা খেলো হামিদ আর চারু। এত বড় একটা ঘটনা ঘটার পরেও তার যে এভাবে মুখ খোলার সাহস আছে তা কল্পনাও করেনি হামিদ। চারু হতভম্ব হয়ে বসে রইল। সে বুঝতে পারছে না তার কি উত্তর দেওয়া উচিত। কিরে, কথা কস না কে? তোর আম্মাই কিছু জিগাইতেছে না? নাজিমুদ্দিনের কথায় ভরকে গিয়ে চারু মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। হামিদের সব কিছু বিরক্ত লাগছে। শেফালি আবার ওকে খেতে বসতে বলল। ইচ্ছে করছে শেফালিকে কষিয়ে দুটো থাপ্পড় মারতে। শেফালির কথায় সে তো খেতে বসলই না, বরং এখান থেকে উঠে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু তাকে আটকে নিল চারু। বসো, খেয়ে যাও, আমি ভাত বেড়ে দিচ্ছি, ঘরে নিয়ে আয়। এমন জঘন্য দৃশ্য চোখের সামনে থাকলে খাওয়া যায় না। শেফালিকে উদ্দেশ্য করে কথাটা বলে হামিদ ঘরের দিকে চলে গেল। চারু রান্নাঘরে গেল হামিদকে ভাত দেওয়ার উদ্দেশ্যে। আজ রান্না শেফালি করেছে। রান্না করার অবস্থায় চারু আজ নেই। পাড়া প্রতিবেশীরাও এসে দেখে গেছে ওদের। সবার সামনে শেফালির কি ভালো আচরণ চারুর সাথে। লোকজন দেখে বলে গেল সৎ মা হলেও মাটা ভালোই পেয়েছে চারু আর হামিদ। কিন্তু এর পেছনে থাকা জঘন্য সত্য সম্পর্কে কেউই জানতে পারল না। চারু দেখলো শেফালি ইলিশ মাছ রান্না করেছে। অতিরিক্ত কাটার জন্য ইলিশ মাছ নিজের হাতে খেতে পারতো না হামিদ। মনোরমা সবসময় তাকে খাইয়ে দিত। ইলিশ দিয়ে হামিদ খেতে পারবে না, উল্টো মনোরমার কথা মনে করে নিশ্চয়ই কষ্ট পাবে। চারু মুরগির খামারে চলে গেল। এটি মনোরমার তৈরি খামার, নিজের হাতে তৈরি করেছে এটিকে। সেখান থেকে একটি ডিম নিল। এক ডিম দিয়ে নিশ্চয় দুজনের খাওয়া শেষ হয়ে যাবে। হামিদকে ডিম দিয়ে চারু ইলিশ খেতে পারবে না, এমন নির্দয় এখনও হয়ে যায়নি সে। ডিম ভাজার সময়ে রান্নাঘরে আগমন ঘটল শেফালির। দাও, আমি কইরা দেই। দরকার নেই ভাই, সবার হাতে রান্না খেতে পারে না, আপনি গিয়ে বাবাকে খাওয়ান। শেফালির মুখ অন্ধকার হয়ে গেল। তার হামিদকে খাওয়ানোর ইচ্ছে ছিল না। সে চেয়েছিল ডিম ভাজার নাম করে সেটা নষ্ট করে দিতে। হামিদের উপর প্রতিশোধ নিতে চেয়েছিল সে। ও যেন আজ খেতে না পারে, তাই ইলিশের মাছও রান্না করেছিল। কিন্তু এই চারু সেটা হতে দিল না। এখন সে নতুন বাড়ি এসেছে, ২৪ ঘন্টাও হয়নি। এর মাঝেই ঝামেলা করতে চাইছে না। দুটো দিন ঝাঁক। ছোট থেকেই চারুকে সহ্য করতে পারে না সে। চারুর গায়ের রং উজ্জ্বল, অপরদিকে সে শ্যামলা। সবাই ছোট থেকেই তার সামনে চারুর গুণগান গাইতো। নিজের চেয়ে বয়সে এত ছোট চারুলতার প্রশংসা সে মানতে পারল না।
হিংসে হতে লাগলো চারুর প্রতি। আর তারপরে একসময় তার বাবা মা নিহত হয়। ঘটনাও যতদূর জানে, রাতে রাস্তা দিয়ে আসার সময় ডাকাতের কবলে পড়ে। ওর বাবাকে সাথে সাথেই খুন করে আর ওর মাকে নিয়ে যায় ডাকাতদের ডেরায়। 2 দিন পর একই রাস্তায় ওর মায়ের লাশ পাওয়া যায় বিবস্ত্র অবস্থায়। তারপর থেকেই মামা মামি এসে ওকে এখান থেকে নিয়ে যায়। কোনো সন্তান ছিল না তাদের। মাঝে মাঝে হামিদ আর চারুকে নিয়ে নাজিমুদ্দিন সেখানে ঘুরতে যেত। যখন যখন একই সাথে থাকতো তখন হামিদ আর শেফালির সম্পর্ক মোটামুটি বন্ধুর মতোই ছিল। ধীরে ধীরে বাড়তে শুরু করে দূরত্ব। হামিদ শেফালির 2 বছরের ছোট। বড় হওয়ার সাথে সাথে শরীর স্বাস্থ্য বাড়তে থাকে হামিদের। ছোট থেকেই হামিদ ছিল সুন্দর, আর সেই সৌন্দর্য বয়স বাড়ার সাথে সাথে বাড়তেই থাকলো। হামিদ পরিণত হলো সুদর্শন কিশোরে। হামিদকে পছন্দ করতে শুরু করলো শেফালি। কিন্তু সেই প্রথম থেকেই হামিদ ওর প্রতি উদাসীন। খেলার ছলে শেফালি যখন ওকে জানালো ও তাকে ভালোবাসে, হামিদ উত্তর দিয়েছিল, তোমার মতো কালামাইয়ারে কে ভালোবাসবো। হামিদ তখন ছোট ছিল, হয়তো সে সময়কার কথা মনেও নেই, কিন্তু কথাটা মনে গেঁথে যায় শেফালির। সে ভুলতে পারে না, প্রতিশোধ নিতে চায়। যদিও নাজিমুদ্দিনের সাথে সম্পর্ক জড়ানোর কারণ হামিদ না, কিন্তু সুযোগ বুঝে এই ব্যাপারটা কাজে লাগিয়ে ফেলল সে। গত 3 বছর যাবৎ নাজিমুদ্দিনের সাথে গভীর সম্পর্ক তার। কয়েকবার শারীরিকভাবে মিলিতও হয়েছে তারা, তবে মামার বাড়িতে থাকতো বিদায় খুব একটা সুযোগ হয়নি। নাজিমুদ্দিন ওকে ঘোরানোর নাম করেও নিয়ে আসতো, মামাও মানা করেনি। সরল মনেই নাজিমুদ্দিনের সাথে পাঠাতো। মামা মামি এখনও জানে না নাজিমুদ্দিনকে বিয়ে করেছে সে, তবে যাই করেছে ভালো করেছে। হামিদের উপর প্রতিশোধ নেবে, আর চারুর উপরও। নাজিমুদ্দিনের সাথে সম্পর্কে জড়ানো খুব একটা খারাপ বুদ্ধিও ছিল না। ইলিশ রান্না করেছে সে, ডিম ভেজে এনেছি, এইটা দিয়ে খাও। ইচ্ছা কইরা ওই কালনাগিনী এমন করেছে যেন আমি খাইতে না পারি। আজ আজ কি কাজে যাবে? যেও না, আমার এখানে একা ভালো লাগবে না। লাগনের কথাও না, এই বাড়ি এখন জাহান্নাম, আর জাহান্নামে কেউ ভালো থাকে না। তুই খাইছস? না, এখনই খাবো। আমার লগে বৈশাখা, কে জানে ওই কালনাগিনী মনে কি আছে। আমি ভাবতেও পারছি না এমন হতে পারে। একটা মানুষ কতটা বিকৃত মস্তিষ্কের হলে নিজের ভাতিজিকে বিয়ে করে বলতে পারো? তাও যদি দেখতে সুন্দর হইতো তো মানতাম। সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে বিদ্রূপ করতে হয় না। সে যেমনই হোক, আল্লাহই তাকে বানিয়েছে। আমি বুঝি না আল্লাহ এইসব জঘন্য মানুষ বানাইয়া এই দুনিয়াটারে এত নোংরা বানাইতেছে কেন। আল্লাহ সবাইকে পবিত্র করেই সৃষ্টি করে, পবিত্রভাবেই পাঠায়, কিন্তু তারা শয়তান হয় পৃথিবীতে এসে। ছি, ভাবতেও ঘৃণা লাগছে এমন একটা মানুষের সাথে আমাকে এখন থেকে থাকতে হবে। হামিদ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এখানে থাকার ইচ্ছে তারও নেই। মনে হচ্ছে এখন চারুকে এখান থেকে নিয়ে যেতে পারলেই ও বাঁচে, কিন্তু ভাগ্য ওর সহায় নেই। এখনও অবধি ওর আয় এত বেশি হয়নি যে দুজন মানুষ চলা যায়। মাত্র 150 টাকা বেতনে কাজ করে সে। এতে কোনো মতে নিজের সারা মাস টেনে টুনে চলে গেলেও চারুকে কিভাবে এই বেতনে রাখবে? তাছাড়া একটা ভালো বাড়িও 100 টাকার নিচে পাওয়া যাবে না। যদিও একা হতো তাহলে না হয় 40-50 টাকার মধ্যে ঘর নিয়ে কোনো মতে থাকা যেত। ছেলেদের জন্য সহজ হলেও মেয়েদের জন্য সেটা অনিরাপদ। সেখানের পরিবেশও ভালো না। চারুকে নিয়ে সে তো আর ওখানে উঠতে পারে না। তার উপর খাওয়া দাওয়া, জামা কাপড়, অসুস্থ হলে কবিরাজের চিকিৎসা, চারুর লেখাপড়া, এসব কিভাবে করবে সে? না, যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো কাজ খুঁজে চারুকে এই জাহান্নাম থেকে নিয়ে যেতে হবে। বিছানায় উপর হয়ে শুয়ে আছে শিহাব। নিজের ভিতর কেমন যেন এক অস্থিরতা অনুভব করছে সে। আজ 3 দিন হতে চলল গ্রাম থেকে এসেছে, কিন্তু তার মন এখনও পড়ে রয়েছে করিমপুর নামক গ্রামের সেই ছোট্ট কিশোরীটার কাছে। কি আছে ওই মেয়ের মাঝে? কেন তাকে টানে চারুলতা? আর এতই যদি টানে তবে সে কেন তার নয়? আচ্ছা, শাওনের কি ওকে পছন্দ করা খুব প্রয়োজন ছিল? অনেক তো মেয়ে ছিল, তাদের পছন্দ করতে পারত। শাওনেরও বা কী দোষ? ও নিজেও তো এত মেয়ে থাকতে চারুলতাকেই পছন্দ করেছে। আচ্ছা, ওদের দুজনের মাঝে মিল হওয়াটা কি খুব বেশি জরুরি ছিল? এখনও অবধি সব জিনিস এক পছন্দ করেছে, এমনকি চারুলতাকেও দুজনেই পছন্দ করলো। আচ্ছা, শিহাব তো দুর্বল নয়,
ও তো নিজেকে সামলে নিতে পারে, তবে এখন কেন পারছে না? শিহাব শাওনের হাসি মুখটা কল্পনা করার চেষ্টা করলো। শাওনের খুশি দেখলেই সে আর চারুকে চাইতে পারবে না, কিন্তু মনটা বড় বেইমান, কিছুতেই শাওনের মুখ চোখের সামনে ভেসে আসছে চারুলতা নামক সেই কিশোরীটার ভয়ার্ত মুখ, যাকে প্রথমবার দেখেই নিজের অজান্তে এতটা ভালোবেসে ফেলেছে। এই মানবজাতি কতই না আজব। যে মানুষটা ভাগ্যে নেই তাকেই সবচেয়ে বেশি ভালোবেসে ফেলে নিজেরই অজান্তে, আবার তাকে ভালোবেসেও কষ্টও পায়। হাজার চেষ্টা করেও শিহাব থাকতে পারল না এখানে। একবারের জন্য হলেও সে দেখতে চায় চারুলতাকে। ও জানে এটা সঠিক নয়, কিন্তু ওর মন মানতে চায় না। আর তো মাত্র কিছুদিন, শাওনের সাথে বিয়ে হয়ে গেলে তো আর এমনিও চারুকে দেখার মতো দুঃসাহস সে করবে না। যতক্ষণ অবধি না ও শাওনের হয় ততক্ষণ অবধি না হয় দেখুক। প্রতিটি মানুষই নিজের কল্পনায় একজন মানুষকে প্রচণ্ড ভালোবাসে, শিহাবও ভালোবেসে তার নাম দেয় স্বর্ণলতা। প্রতিনিয়ত সেই স্বর্ণলতার সাথে তার কত কথা, কত ভালোবাসা, কে জানতো। বাস্তব জীবনে তার স্বর্ণলতা তার গ্রামেই আছে, কিন্তু বাস্তব সেই স্বর্ণলতা তার নয়। না হোক তার, কল্পনা তো স্বর্ণলতা শুধুই তার, কেউ তাকে নিতে পারবে না, শাওনও না। শিহাব শুধু কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ল গ্রামের উদ্দেশ্যে। সে তো আর থাকতে যাচ্ছে না, যাচ্ছে এক নজরের জন্য তার স্বর্ণলতাকে দেখতে। মায়ের মৃত্যুর ৩য় দিন, অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছে চারু, আবার সে কষ্ট কাউকে বলার মতো ভাষাও নেই। 2 রাত নির্ঘুম সে, ঘুমটাও কেমন বেইমানি করছে। একটু ঘুমালেও চোখের সামনে ভাসছে নাজিমুদ্দিনের ভয়ানক সেই রূপ। বারবার মনে পড়ে যায় ওর জন্য আজ ওর মা এই পৃথিবীতে নেই। আচ্ছা, ভালো তো সবাই বাসে, সবাই কি ভালোবাসাকে নিজের করে পায়? ও নিজেও না হয় পেত না, কিন্তু ওর মা তো বেঁচে থাকতো। একটু কষ্টের বিনিময়ে যদি ওর মা বেঁচে থাকতো, তাহলে তো ও সারা জীবনও এই কষ্ট সহ্য করতে পারতো। ঘরে প্রবেশ করল হামিদ। সে কিছুতেই চারুর এই বিষণ্ণ চেহারা সহ্য করতে পারছে না। চারু, কি করস? কি আর করব। চারু একটা দীর্ঘশ্বাস ফেলল। হামিদ লক্ষ্য করলো চারুকে। আগের মতো লাবণ্য নেই চেহারায়, 2 চোখের নিচে কালি পড়েছে। 2 দিনেই কত শুকিয়ে গেছে মেয়েটা, ফর্সা মুখটাও কেমন ফ্যাকাশে লাগছে। মাছ ধরতে যাবে চারু? আমার ভালো লাগছে না, তুমি যাও। আয় না, তুই না জন্মদিনে উপহার হিসেবে মাছ ধরতে চাইছিলি? তোর জন্য বড়শিও কিনা রাখছিলাম। তাছাড়া বাড়ির বাইরে গেলে ভালো লাগবো, 4 দেয়ালে বন্ধ থাকিস না। আমার কিছু ভালো লাগে না, আমি যাব না। মা যদি জানে তুই কষ্ট পাইছস, তাহলে মাও তো কষ্ট পাইব। মা আমাদের রেখে কেন গেল? ওই লোক কেন আমার মাকে মেরে ফেললো? বেইমান গো, কোনো কিছু করতে কোনো কারণ লাগে না। এমনকি মা যে মারা গেছে সেটাও নানা জানলেও জানায়নি সে। জানাবে কিভাবে? যখন দেখবে মেয়ের কবর দেওয়ার আগে সে আরেকটা বিয়ে করেছে, তখন কি নানা তাকে ছেড়ে দিবে? এই হানে আর থাকতে ইচ্ছা করে না। আয়, তোর মাছ ধরতে হইব না, আমি ধর্ম, তুই দেখিস, কিন্তু এই জাহান্নাম থেকে তোর বাইরে যাওয়া জরুরি। এই হানে কোনো সাধারণ মানুষ থাকলে এমনিই মরে যাইব। চারু কিছু বলল না। আসলেই এখানে ওর ভালো লাগছে না। সারা রাত নির্ঘুম থেকে সারাদিন কাজ করে যাওয়াটা অনেক কষ্টকর। হামিদের সাথে একটু বাইরে বের হলে যদি একটু ভালো লাগে। চারু উঠে চুলগুলো খোপা করে নিয়ে তার উপর ওড়না দিয়ে ঘুমটা টেনে দিল। বাইরে যাওয়ার সময় সদর দরজায় দেখা গেল শেফালিকে। তোমরা কই যাও? আমরা কই যাই ওইটা কি আপনারেও বলা লাগবে? যান গিয়ে নিজের কাজ করেন। রাগ করো কেন? আমি তো শুধু জিজ্ঞেস করতেছিলাম এই ভরা সন্ধ্যায় তুমি মায়াডারে লইয়া কই যাও? আজকাল তো দিনকাল তেমন ভালো না। দিনকাল কেমন সেটা আমি বুঝে নেব। আমাকে কিংবা আমার বোনদের নিয়ে আপনার ভাবা লাগবো না। ওরে কেমনে সুরক্ষা দিতে হয় সেইটা ওর ভাই খুব ভালো কইরা জানে। কিন্তু তাই বইলা এই সন্ধ্যার সময় মায়াডারে নিয়া? আপনার সমস্যা কি বলেন তো? আমার বোনরে নিয়ে আমি যখন খুশি যেইখানে খুশি যাবো, আপনার কি? খবরদার আমার চারুর কাছ থেকে আপনি দূরে থাকবেন। আমি চাই না আপনার কালো ছায়া আমার বোনের উপর পড়ুক। তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য ওর ভাই এখনও বাইচা আছে। আপনার কিংবা আপনার জামাইয়ের ভাবতে হইব না। হামিদ শেফালিকে আর কিছু বলার সুযোগ দিল না। শেফালিও যেন চুপ করে গেল। হামিদ তার চেয়ে 2 বছরের ছোট হলেও তার মধ্যে একটা আলাদা তেজ আছে। তার কথাবার্তা, আচার আচরণ তাকে সব কিছু থেকে আলাদা করে। হামিদের 2 বছরের বড় হয়েও শেফালি আজ অবধি হামিদের উপর কথা বলার সাহস অর্জন করতে পারেনি। তার প্রতিটা ধমকেই যেন শেফালির অন্তরাত্মা অবধি কেঁপে ওঠে। শেফালি নাজিমুদ্দিনকে বিয়ের আগেই জানতো হামিদের উপর তার রাজ চলবে না, কিন্তু চারুকে ইচ্ছে মতো কষ্ট দিতে পারবে, এমন ভাবনা নিয়েই ছিল
সে কিন্তু এখন মনে হচ্ছে সম্পূর্ণ কাহিনী বদলে গেছে। হামিদকে নিজের কথার উপর রাখা তো যায়ই না, উল্টো চারুকেও কিছু বলা যায় না। হামিদ নিজের সর্বশক্তি দিয়ে আগলে রেখেছে চারুকে। এই 3 দিনে চারুর সাথে কোনো রকম উল্টাপাল্টা আচরণ করার সে সাহস পায়নি। নাজমুদ্দিন চলে যায় কাজে, বাসায় শুধু সে, হামিদ আর চারু। তাই তাদের দুজনের উপর, বিশেষ করে হামিদের উপর কথা বলার সাহস রাখতে পারে না শেফালি। কিন্তু এমনটা হওয়ার ছিল না। ছোটবেলা থেকেই ওদের দেখে আসছে শেফালি। হামিদের সাথে চারুর সম্পর্ক তেমন ভালো ছিল না। আর 5টা পিঠাপিঠি ভাই বোনের সম্পর্কে যেমন ঝগড়া হয়, হামিদ আর চারুর সম্পর্কও তেমন ছিল। এমনকি হামিদ কখনো চারুকে কাঁদানোর একটা সুযোগও ছাড়তো না, চারুও ঠিক তাই। এমনই দেখে নাজিমুদ্দিনকে বিয়ে করার সিদ্ধান্ত সে নিয়েছিল। কিন্তু এখানে সম্পূর্ণ দৃশ্যপটই পরিবর্তন। কি এমন হলো যে হামিদ এতটা বদলে গেল? আর মনোরমার মৃত্যুর পর চারুর প্রতি এত ভালোবাসাই তার কিভাবে বেড়ে গেল? সম্পূর্ণ খালি হাতে শিহাবকে বাসায় দেখে অবাক হলেন বাড়ির প্রত্যেকটা মানুষ। এই সময় শিহাবকে কেউই এখনও এখানে আশা করেনি। গ্রাম থেকে যাওয়ার পর 3 মাসের মধ্যে শিহাব আগে কখনো গ্রামে আসেনি। আর এবার 3 দিনও হয়নি শিহাব বাড়ি পৌঁছে গেছে। নিশ্চয়ই সকালে গাড়িতে উঠেছিল, তাই রাতে পৌঁছেছে। 3 দিনের মাথায় হঠাৎ কি এমন প্রয়োজন পড়ল যে শিহাব নিজের সব প্রয়োজন ও কাজ ফেলে মাত্র 3 দিনের মাথায় গ্রামে ফিরে এলো? তুই হঠাৎ এইখানে, মানে কাউরে না জানায় আসলি যে? আসলে মা, ওই তাড়াহুড়োয় আমি আমার গুরুত্বপূর্ণ কিছু কাগজ নিতে ভুলে গিয়েছিলাম, সেগুলোই নিতে এসেছি। তাইলে তুই ফোনে জানাইয়া দিতি, কাউরে দিয়া পাঠাইয়া দিতাম। তুই আবার এত কষ্ট করতে গেলি কেন বাপ? কেন, আমি এসে কি তোমাদের সমস্যায় ফেলে দিলাম? না না, তা হইব কেন, আমি তো এমনিই কইতেছিলাম। আসলে মা, কাগজগুলো অনেক গুরুত্বপূর্ণ, তাই যাকে তাকে দিয়ে সেগুলো নিতে চাইছিলাম না। নিজে এসে নিজে যাওয়াটাই সবচেয়ে নিরাপদ মনে হলো, তাই চলে এসেছি। ভালো করছস। কয়দিন থাকবি তো? না মা, থাকবো না, কাল সকালেই বেরিয়ে পড়ব। রাত না হলে তো আজই চলে যেতাম। জমিদার গিন্নি আবার কিছু একটা বললেন, কিন্তু সেটা কানে গেল না শিহাবের। কিছুটা দূরেই বিষণ্ণ মুখে বসে আছে শাওন। সে হয়তো এখনও শিহাবকে খেয়ালই করেনি। কিন্তু শাওন হঠাৎ বিষণ্ণ কেন? ওর তো খুশি থাকা উচিত ছিল। চারুর সাথে বিয়ে ভেঙে দিয়েছে শিহাব। চারু এখন তার। হ্যাঁ, প্রথমে হয়তো কিছু সমস্যা হবে, কিন্তু মাকে বোঝালে নিশ্চয়ই মেনে নেবে। এই সাময়িক সমস্যার জন্য নিশ্চয়ই শাওন বিষণ্ণ নয়। তাহলে ওর কি হয়েছে? শাওনের বিষণ্ণ মুখ সহ্য হয় না শিহাবের। কি রে, কি করছিস? শিহাবের কথায় শাওন ওর দিকে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠল সে। বুকে কয়েকবার থুতু ছেটালো সে। ভাইজান, তুমি তুমি সত্যিই আসছো, নাকি শুধু আমিই তোমারে দেখছি? শিহাব ভ্রুকুটি করলো। শাওনের কথার মর্মদার করতে পারেনি সে। আমি খুব কইরা চাইতেছিলাম তুমি এইখানে আসো, কিন্তু আমার এই চাওয়াটা যে পূরণ হইব সেটা আমি কল্পনাও ভাবি নাই। কেন, কি হয়েছে? তোমার লগে আমার অনেক কথা আছে, এইখানে বলা যাইব না। কিন্তু শুইনা রাখো, আমার সমস্যার সমাধান তোমারই করতে হইব। কি করবা না? সমস্যা জানলে তো সমাধান করব। সমস্যা জানবা, কিন্তু তুমি আমারে কথা দাও সমাধান তুমি করবা। আজ অবধি তোর কোনো চাওয়া অপূর্ণ রেখেছি আমি? তাহলে এইটা কেন রাখবো? শাওনের চোখে মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। এতক্ষণে তার মুখ থেকে বিষণ্ণতা দূর হয়েছে। সে জানে শিহাব যখন একবার বলেছে, তার সমস্যার সমাধান হবেই। শিহাব চুপচাপ উঠে নিজের ঘরের উদ্দেশ্যে চলে গেল। ভেবেছিল সকালে চারুকে দূর থেকে দেখেই এখান থেকে চলে যাবে, কিন্তু কে জানে শাওনের আবার কি সমস্যা। ওর অনুমান ভুল না হলে কিছুক্ষণের মাঝেই শাওন ওর ঘরে আসার কথা। হলো তাই। শিহাবের বিছানাতেই হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল সে। কি রে, তোর কি বিছানা নাই? আমার বিছানায় কি? এমন করো কেন? তোমার জিনিস আর আমার জিনিস কি আলাদা? যা তোমার তা আমার। শিহাব একবার বিড়বিড় করে শাওনের কথাটা আওড়ালো। ঠিকই বলেছে সে, শিহাবের সব কিছুই তো শাওনের, এমনকি ওর ভালোবাসার মানুষটা পর্যন্ত শাওনের। বিড়বিড় কইরা কি বলো ভাইজান? কিছু না। তুই কি একটা সমস্যার কথা বলছি না? শাওন একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এই দীর্ঘশ্বাসই প্রমাণ করে কতটা কষ্টে আছে সে। চারুকে ছাড়া এক মুহূর্ত থাকা তার জন্য সম্ভব না। সেদিনের পর থেকে আজ অবধি চারুর সাথে যোগাযোগের অনেক চেষ্টা করেছে সে, কিন্তু বরাবরের মতো ও ব্যর্থ। আজ অবধি কোনো কাজই সঠিকভাবে করতে পারে না সে। শিহাবের সাথে ওর পছন্দ এক হলেও কাজকর্মে দুজনে ভিন্ন। চারু আমার সাথে কথা বলে না ভাইজান। কেন? তুমি যখন তুমি যখন বিয়াতে মানা কইরা দাও,
তখন ওর বাবা ওর মারে অনেক মারছে, এমনকি একেবারে মাইরেও ফেলে। এতেও শান্তি হয় নাই তার। ওই দিনই আবার অন্য এক মাইয়ারে বিয়া কইরা আনছে, বয়সও বেশি না। এখন চারু মনে করে ওর জন্যই খালাম্মা মারা গেছে, কিন্তু ভবিষ্যতে যেন এই নিয়ে আর কোনো ক্ষয়ক্ষতি না হয় তাই সে আর আমার লগে কথা বলে না। ওর মনে হয় যদি ও তোমারে বিয়া করতে রাজি হইয়া যাইতো তাহলে ওর মা বাইচা থাকতো। শিহাব স্তব্ধ হয়ে বসে রইল। চারুর মা মারা গেছে। তার মনে পড়ে গেল সেদিনের চারুর বলা কথাটা, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, বাবা আমার মাকে খুব মারবে, একেবারে মেরেও ফেলতে পারে। শিহাব নিজের ভিতরে এক ধরনের অপরাধবোধ অনুভব করল। সে যদি মানা না করতো তাহলে আজ একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকতো। সন্ধ্যা নামার কিছুক্ষণ পরেই বাসায় ফিরে এসেছে হামিদ আর চারু। এবার মাছ ধরার ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে। প্রতিবার দুইজন প্রতিযোগিতা করে মাছ ধরে, আর এবার দুজন মিলে মাছ ধরেছে। অনেকগুলো মাছই ধরেছিল তারা, কিন্তু সেগুলোকে বাসায় আনেনি, নদীতেই ছেড়ে দিয়ে এসেছে। দুজনেই ইচ্ছাতেই হয়েছে এটা। তারা তো মাছ খাওয়ার লোভে মাছ ধরেনি, এই জাহান্নামের ক্লান্তি আর অবসাদ কাটিয়ে কিছুটা শান্তির আশাতেই মাছ ধরতে এসেছিল। মাছ ধরার শেষে আবার সেগুলোকে ছেড়ে দিয়ে এসেছে। বাড়িতে ফিরেই দেখতে পেল নাজিমুদ্দিন চলে এসেছে। দুজনকে একসাথে দেখে কিছুই বললেন না তিনি। আজকাল এই দুজনকে খুব একটা সুবিধার মনে হয় না তার কাছে। আগে তো দুজনের ছায়া দেখলেও ঝগড়া করতো, আর এখন কি না এই দুজনকে আলাদাই করা যায় না। গ্রামবাসীর মুখে নাজিমুদ্দিন শুনেছে মরার আগে মনোরমা দুজনের কানে কানে কিছু একটা বলে গেছে, কিন্তু কি বলেছে তা তাদের জানা নেই। মনোরমা ওদের দুজনকে কি এমন বলল যে রাতারাতি ওদের মধ্যে এতটা পরিবর্তন? তাছাড়া আজকাল চারুও যেন মুখে মুখে কথা বলতে শিখেছে। কাল হামিদকে একটা গালি দেওয়ায় চারু নাজিমুদ্দিনের মুখের উপর কেমন পাল্টা জবাব দিল। চারু তাকে ঘৃণা করতো সবসময়, কিন্তু মুখের উপর কোনো কথা বলার এত সাহস তো আগে তার ছিল না। ঘরে ঢুকেই নিজের ছোট্ট চকিতে গায়ে এলিয়ে দিল হামিদ। খুব ক্লান্ত লাগছে আজ তাকে, কিন্তু ক্লান্ত হলেও আজ সে কিছুটা প্রশান্তি পেয়েছে। মায়ের মৃত্যুর পর এই প্রথমবার একটু খুশি হয়েছিল চারু আজ। ওর মা তো ওকে বলেছে চারুর খেয়াল রাখতে। যদি চারুকে খুশিই না রাখতে পারে তবে সে কেমন খেয়াল রাখলো? এই অসময়ে শুয়ে আছো কেন? শরীরটা ভালো লাগতেছে না, কিছু বলবি? না, এই অসময়ে শুয়ে আছো তাই জিজ্ঞেস করলাম। কিছুক্ষণ আগে তো ঠিকই ছিলে, হঠাৎ কি হলো? জ্বর এলো নাকি? চারু হামিদের কপালে হাত দিয়ে দেখলো শরীর গরম কিনা। না, তাপমাত্রা একেবারে স্বাভাবিক আছে। কিন্তু এই স্বাভাবিক তাপমাত্রা দেখে চারু যেন আরও চিন্তায় পড়ে গেল। স্বাভাবিক তাপমাত্রা, তাহলে হামিদের কি হলো? হামিদ অবাক হয়ে দেখছে চারুর কাজকর্ম। এমন একটা ভাব যেন হামিদের কি না জানি হয়েছে। আমার কিছু হয় নাই, এমনিই একটু ক্লান্ত লাগতেছে। তুই চিন্তা করিস না। হামিদের কথায় নিশ্চিত হতে পারলো না চারু। মা তাকে বলে গিয়েছে ভাইয়ের খেয়াল রাখতে, আর মা চলে যাওয়ার কিছুদিনের মাঝেই কিনা হামিদ অসুস্থ হয়ে পড়ল। হামিদের অবাকের সীমা যেন বেড়েই চলেছে। হামিদকে সুস্থ করার জন্য এই বাচ্চা মেয়েটার কত প্রচেষ্টা। হামিদ এক দৃষ্টিতে তাকিয়ে রইল চারুর দিকে। হঠাৎ সে আরও একটা জিনিস আবিষ্কার করলো। চারুর দিকে তাকিয়ে থাকলে ওর মায়ের কথা মনে পড়ে যায়। বড় বোন নাকি মায়ের আরেক রূপ হয়। আচ্ছা, ছোট বোনও কি মায়ের রূপ? হ্যাঁ, নিশ্চয়ই মায়ের রূপ, নইলে চারু কেন এত উতলা হবে ওর জন্য? চারু হামিদকে সাবধানে থাকতে বলে রান্নাঘরে চলে গেল। আজ দুপুরে শেফালি রান্না করেছিল, এক কথায় অখাদ্য যাকে বলে। ও কিংবা হামিদ একটা দানাও মুখে দিতে পারেনি। অপরদিকে নাজিমুদ্দিন চুপচাপ খেয়ে নিয়েছে, কিন্তু খাওয়ার পরে উঠে চারুকে বলেছে চারু যেন 3 বেলা রান্না করে। বলাই উচিত, শেফালির করা রান্নাও নিজেই খেতে পারেনি কিনা কে জানে। দুপুরে প্রায় সব খাবারই পচেছে। চারু ভালোই বুঝেছে ও রান্না না করলে বাড়িতে প্রত্যেকের অভুক্ত থাকতে হবে। কে জানে শেফালিকে কি দেখে বিয়ে করেছে নাজিমুদ্দিন। অবশ্য মানুষের রুচি বিকৃত হলে সে আর কত কিছুই করতে পারে। চারু রান্নার সময় শেফালিকে বলল সবজিগুলো কেটে দিতে। শেফালি মানা করল না, তবে তার কাজ এতটাই ধীরগতিতে যে চারুর রান্নার কাজ সাথে কিছুতেই সেটা তাল মেলাতে পারল না। প্রথম দিন থেকে চারু এইটা লক্ষ্য করেছে, শেফালি সব কাজ ধীরগতিতে করে। চারু যেখানে 3-4টা কাজ করে ফেলে, শেফালি সেখানে একটা কাজ নিয়েই ঘন্টার পর ঘন্টা বসে থাকে। ফলাফল সকল কাজ চারুকে একাই করতে হয়, কিন্তু বাইরে থেকে মনে হয় দুজন মিলে কাজ করছে। এমনকি মনোরমা থাকতে যেসব কাজ চারু শুয়েও দেখেনি সেসব কাজ পর্যন্ত করতে হচ্ছে ওকে। কে জানে শেফালি এইসব ইচ্ছে করে করে নাকি আসলেই ওর কাজ ধীরগতির। কিরে চারু, তোর রান্না শেষ হয় নাই? হ্যাঁ, প্রায় হয়ে এসেছে। হয়ে আইসে আবার কি কথা?
এক হইছে নাইলে হয় নাই। নবাবের বেটি, একটু পর পর ঘরে চইলা যাও। তোমার রান্না কি হইব? ভাইয়ের শরীরটা ভালো না, তাই দেখতে যাচ্ছিলাম তার কিছু লাগবে কিনা। কি রান্না করলি? ভাত, শাক, আলু ভর্তা আর ডিম। ডিমটা আবার রানতে হইব কে? সব একবারে খাইতে মন চায়? ভাইয়ের শরীর ভালো না, শুধু আপনার জন্য আর ওর জন্য রান্না করেছি। হুম, আমার কষ্টের কামাই এমনিই ধ্বংসকর। সংসারে তো টাকা আমার ভাইও দেয়, তাহলে সে অসুস্থ হলে ডিম খেতে পারবে না কেন? সে নিজের টাকাতেই খাচ্ছে। মুখে বুলি ফুটেছে না তোর? চারু আর কিছু না বলে প্রস্থান করলো সেখান থেকে। ও আর হামিদ ঘরে বসেই খেয়েছে, আর নাজিমুদ্দিন আর শেফালি বারান্দায় খেয়েছে। এইটা নিয়েও কম কথা বলল না নাজিমুদ্দিন। হামিদ কোনো জবাব দিল না। আজকাল এমন মানুষের সাথে কথা বলার রুচি হয় না তার। রাতে হঠাৎই কোনো কারণ ছাড়া ঘুম ভেঙে গেল চারুর। বারবার চেষ্টা করেও ঘুম এলো না। হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হলেই আবার ঘুম আসবে। চারুর ছোট থেকে একটা স্বভাব, ঘুম ভাঙলে যদি হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুতে যায় তাহলে তার তাড়াতাড়ি ঘুম আসে। আজকের রাতটা চারু নির্ঘুম কাটাতে চাইল না। কলঘরের দিকে যেতেই ফিসফিসিয়ে শেফালির আওয়াজ শোনা গেল। আপনার পোলার সমস্যাটা কি? তুমি ওরে লইয়া এত ঝামেলা করতেছো কেন? তুমি তোমার মতো থাকো না। আপনি বোঝেন না আমি কেন ঝামেলা করতেছি। সরাসরি একটা কথা শুই না রাখেন। আপনার পোলারে আমার পছন্দ, জানি আমি। এখন আমারে কি করতে কও? আপনার মাইয়ারে কোনো রকম ওই ঘর থেইকা সরান। আমি রাইতে হামিদের লগে থাকতে চাই। মাথা খারাপ হইছে তোমার? মাথা খারাপ হওয়ার কি আছে? বিয়ার আগে যদি আমি আপনার লগে রাইত কাটাতে পারি, তাহলে ওর লগে কাটাইলে কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। আমি জানি আমারে ছাড়াও তুমি অনেকের সাথেই শুইছ, কিন্তু হামিদ তোমারে মানব না। ও অমন পোলা না। ওইটা আমি বুঝমু। আপনি চারুরে সরান। চারু স্তব্ধ হয়ে গেল। আর কিছু শোনার শক্তি নেই তার। একটা মানুষ আর কত জঘন্য হয়। হামিদের চিৎকারে অন্নঘর থেকে নাজিমুদ্দিন বেরিয়ে এলো। কি হইছে? এমনে চিল্লাইতাছস কেন? আমারে জিজ্ঞেস না কইরা আপনার পরাণের বউরে গিয়া জিজ্ঞেস করেন সে আমার ঘরে কি করে। তোর ঘরে আইছে তো কি হইছে? তার কি এই ঘরে আসা মানা? হ মানা। আমার আর আমার বোনের ঘরে আমি আবর্জনা সহ্য করবো না। আর এই জঘন্য মহিলা কি করতেছিল আপনি জানেন? কি করতেছিল? সি, মুখে আনতেও আমার ঘেন্না হচ্ছে। ঘরে কি বেশ্যা ঠাই দিছেন আপনি? হামিদ মুখ সামলায়া কথা কো। মায়ের মতো একজন মানুষকে নিয়ে এগুলি কি ধরনের কথা? মা 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 নামের কলঙ্ক আপনার এই বউ। আপন ভাতিজির লগে বিয়া হয় জীবনে শুনছেন? হয় না। যতই বিয়া করেন, ওর লগে আপনার বিয়া হয় নাই। ও আমাগো মা না। আর মা কখনো বেশ্যা হয় না। এই কালনাগিনী একটা চরিত্রহীন। হামিদদা, মেজাজ গরম করাবি না আমার। কিছু কইতাছি না দেইখা যা খুশি কইয়া যাবি ভাবছস? সে কি এমন করলো যে তুই তারে বেশ্যার অপবাদ দিলি? আমার ঘুমের সুযোগ নিয়া খারাপ মতলবে সে আমারে জড়ায় ধরছিল। পাজি হইছ না পাজি। তোর মা তোরে ঘুমের মধ্যে আদর করতেছিল, আর তুই তারে এত বড় অপবাদ দিলি? এইটার জন্য কয় পর কোনো দিন আপন হয় না। মা কি তার পোলারে জড়ায় ধরে না? মনের মধ্যে এত কুমতলব কেন তোর? হামিদ হতভম্ব হয়ে গেল। শেফালিকে দুটো কথা শোনানোর বদলে তাকেই কথা শোনাচ্ছে নাজিমুদ্দিন। সে তো কোনো দোষ করেনি। শুনেন, আমি বাচ্চা না, যথেষ্ট বড় হইছি। কোনটা কোন ধরনের স্পর্শ সেইটা আমি ভালোই বুঝি। সি সি হামিদদা, মা পোলার সম্পর্কটারে তুই এমন নোংরা বানাইলি? সি, ভাবতেই শরম লাগে। তোর মতো কুলাঙ্গার আমার পোলা। হামিদের মাথায় যেন রক্ত উঠে যাচ্ছে। ইচ্ছে করছে পৃথিবীর জঘন্যতম নরনারী দুজনকে এখানে খুন করে ফেলতে। সে কিছু একটা বলতে যাবে, তার আগেই উঠোনে দেখা গেল চারুকে। খুবই খুশি মনেই বাড়ি এসেছে সে। হামিদ স্তব্ধ হয়ে গেল। চারু এখনো বাচ্চা, ওর সামনে এইসব আলোচনা ঠিক হবে না। বাচ্চাদের মনে এইসবের প্রভাব তীব্রভাবে পড়ে। আচ্ছা, হামিদ যদি জানতো চারু আগেই সব জানে, তাহলে ও কি করতো? বাড়িতে ঢুকেই কিছুটা চেঁচামেচির আওয়াজ পেল চারু। চারু খুব ভালো করেই জানে হামিদের সাথে ঝামেলা হয়েছে। এই পরিবার এখন অলিখিতভাবে দুই দলে বিভক্ত হয়ে গেছে। একটা চারুর আর হামিদের দল, আর একটা শেফালি আর নাজিমুদ্দিনের দল। আর ঝগড়া লাগা মানেই দুই দলের মধ্যে ঝগড়া। চারু দৌড়ে ঘরে প্রবেশ করলো। সে যা ভেবেছিল তাই ঘটেছে। নাজিমুদ্দিন হামিদের উপর চিৎকার করছে। তার কথার সারমর্ম হামিদ নাকি শেফালিকে বাজে কথা বলেছে। কি অসম্ভব কথাবার্তা!
হামিদ সবসময় মেয়েদের থেকে নিজের দৃষ্টি নত রাখে, আর হামিদ কিনা শেফালিকে বাজে কথা বলেছে। কে জানে ওই চরিত্রহীন মহিলা আবার কি করেছে। তার দায়ভার গিয়ে পড়েছে হামিদের উপর। চারুর ইচ্ছে করছে একটা অর্ধভাঙা ইট নিয়ে শেফালির মাথা ফাটিয়ে দিতে। সে জানে সে জানে না এখানে কি হয়েছে, কিন্তু সে নিশ্চিত হামিদ নির্দোষ। সে চুপিসারে হামিদের পাশে গিয়ে দাঁড়ালো। ওই যে আইসে নবাবের বেটি, আমার ভালা পোলাটার মাথায় সবসময় শয়তানি বুদ্ধি ঢুকায়। নইলে আগে যে পোলা আমার লগে কথা কনের আগে 10 বার ভাবতো হ্যাঁ নাকি আমার মুখের উপর কথা কয়। মারে ডাকে বেশ্যা। ও মা না আমার, আমার মায়ের নাম মনোরমা, শুনছেন আপনি? আমার মায়ের নাম মনোরমা। শেফালি আমার কাছে ক্ষুদ্র নরকের কীট ব্যতীত আর কিছুই না। ওই চরিত্রহীন মহিলার লগে আমার মায়ের নাম একদম জড়াইবেন না আপনি। আমার বাড়িতে থাইকা আমারটা খাও, আবার আমার মুখে মুখে কথা কও। সাহস তো কম হয় নাই তোমার। আইজ আমার বাড়িতে তোর ভাত বন্ধ। কথাটা জোরে জোরে বলেই ঘর থেকে বেরিয়ে গেল নাজিমুদ্দিন। তার পেছন পেছন শেফালিও। খামু না আপনার ভাত, নিজের টাকা দিয়া যতদিন খাইতে পারমু ততদিনই খামু আমি, মনে থাকে যেন। ওই চারু, আজ তিনজনের খাওয়ান রানবি। ওর আইজ থিকা এই বাড়িতে খাওন নাই। নাজিমুদ্দিন বেরিয়ে গেল বাড়ি থেকে। সে বের হওয়ার কিছুক্ষণ পরেই হামিদও বেরিয়ে গেল। এই জাহান্নামে এক মুহূর্ত স্থির হয়ে বসতে পারছে না সে। ধানের ক্ষেতের আইল ধরে হেঁটে চলছে হামিদ। অস্বস্তিকর এক অনুভূতি ঘিরে ধরেছে তাকে। এই দুনিয়া বড়ই নিষ্ঠুর লাগছে তার কাছে। সে আজ ক্লান্ত। এক পৃথিবীতে আর কত খেলা দেখতে হবে কে জানে। দুনিয়ার মায়া আর সে করে না। ইচ্ছে করে সব ছেড়ে দিয়ে দৌড়ে মনোরমার পায়ে লুটিয়ে পড়তে। বারবার মনোরমাকে বলতে ইচ্ছে করছে, মা দেখো তোমার পলা কত কষ্টে আছে, আমারেও তোমার লগে নিয়ে যাও মা। কিন্তু সেটা বলার উপায় নেই। এই কথাটা শোনার জন্য আজ মনোরমা বেঁচে নেই। দুনিয়ার বুকে এতিম করে দিয়ে গেছে সে হামিদকে। আজ এই নিষ্ঠুর ধরনীতে তার দুঃখ শোনার কেউ নেই। তার কষ্টে কষ্ট পাওয়ারও কেউ নেই। তার কাছে এখন শুধু মুক্তির একটা পথই খোলা, আর সেটা হলো আত্মহত্যা। কিন্তু হামিদ সেটাও করতে পারবে না। মনোরমা মরার আগে তার কাছে দিয়ে গেছে এক গুরুদায়িত্ব। চারুকে আগলে রাখতে হবে সব বিপদ থেকে। এই দায়িত্ব থেকে পিছিয়ে কিভাবে যাবে সে? এত বড় কাপুরুষ তো সে নয় সে। তাছাড়া সে আত্মহত্যা করলে চারুরই বা কী হবে? এই দুনিয়ায় তো হামিদ ছাড়া ওর কেউ নেই। মেয়েটা একেবারে ভেসে যাবে। চরিত্রহীনা এই শেফালিকে বিন্দুমাত্র বিশ্বাস নেই হামিদের। হামিদ না থাকলে শেফালির যে চারুর প্রতি কতটা জঘন্য আচরণ করতে পারে তা হয়তো ও কল্পনাও করতে পারে না। রাত হয়েছে খুব, বাড়ি যাওয়া উচিত, কিন্তু যেতে ইচ্ছে করছে না। কেন যাবে বাড়ি? কি আছে বাড়িতে? আগে তো মনোরমা হামিদ না যাওয়া পর্যন্ত জেগে বসে থাকতো। এখন তো জেগে বসে থাকার সেই মানুষটাও নেই। একমাত্র এক হাতে চারুর রান্নাবান্নার সকল কাজ একা করছে। শেফালি কিছু এগিয়ে তো দিচ্ছেই না, বরং ছোট ছোট ভুল হওয়াতেও ধমকাচ্ছে। একবারে একবারে পরিমাণ মতো দেখে দেখে তিনজনের খাবার রান্না করাচ্ছে সে। আজ হামিদের উপর প্রচণ্ড রেগে গেছে সে। এই ছেলে নিজের সৌন্দর্য নিয়ে একটু বেশিই অহংকারী। তার শিক্ষা পাওয়ার দরকার আছে। হামিদের রাগ সে প্রবলভাবে চারুর উপর ঝাড়ছে। চারু বিরক্ত হয়ে শেফালির কাজকর্ম লক্ষ্য করছে। ভয় হচ্ছে না তার, কিন্তু মেজাজ বিগড়ে আছে। ইচ্ছে করছে জ্বলন্ত উনুনের মাঝে শেফালিকে ফেলে দিতে, কিন্তু আফসোস এইসব ইচ্ছা সে শুধু কল্পনাতেই করতে পারে। বাস্তবে এত সাহস নেই তার। ফেল ফেল, জিনিসপত্র সব ভাঙ্গা ফেল। কাজকর্ম যদি একটা ঠিক মতো করতে পারতো, সামান্য একটু রান্ধে এর মধ্যেই অতগুলা প্যাচ লাগাইতাছে। শেফালির এই কথাটা সহ্য হলো না চারুর। শক্ত গলায় জবাব দিল, এতই যখন আমার রান্না নিয়ে সমস্যা, নিজে রান্না করে খেলেই পারেন। নিজে রান্না করলে তো একবেলা সেটা মুখে দেওয়ার যোগ্য হয় না, আবার আমার রান্না বিচার করতে এসেছেন। কি কইলি? আমার মুখের উপর কথা কস তুই আবার? হ্যাঁ বলছি, অনেক সহ্য করছি আপনার এই কুকুরটি। যান বের হন এ রান্নাঘর থেকে, নইলে পাড়া প্রতিবেশী সবাইকে চিৎকার করে ডেকে এনে আপনার আসল রূপ আমি দেখাবো। কি কইলি তুই? কালা নাকি আপনি? কানে শোনেন না? বের হন রান্নাঘর থেকে। তোর রান্নাঘর এটা? আমার মায়ের রান্নাঘর এটা। অপবিত্র মানুষের ছায়াও মা এ রান্নাঘরে পড়তে দিত না। তারই মেয়ে হিসাবে এই মহান দায়িত্ব পালন করছি আমি। যদি চুপচাপ বসে থাকতে পারেন তো বসে থাকেন, নইলে আপনি বাইরে যান। শেফালি মেজাজ দেখিয়ে বাইরে চলে গেল।
আসলেই যদি চারু এখন চিৎকার করে সবাইকে ডাকে তাহলে সম্পূর্ণ পরিবেশই বদলে যাবে। আর গুণাক্ষরেও যদি কাউকে জানায় নাজিমুদ্দিন শেফালির চাচা, তাহলে তো এই গ্রামে ওর আর নাজিমুদ্দিনের থাকাই দুঃসাধ্য হয়ে যাবে। আজকাল চারুও যেন কেমন বদলে গেছে। রান্না শেষ করে চারু নিজেই নাজিমুদ্দিন আর শেফালিকে ভাত বেড়ে দিল। তাদের অগোচরেই নিজের খাবারটা ঘরে নিয়ে এলো সে। হামিদ সারাদিন কাজ করে, তার খাবারের প্রয়োজন আছে। চারুর দুই দুই একদিন না খেলে তেমন কিছুই হবে না, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরেও হামিদ আসলো না। চারুর একটু চিন্তা হতে লাগলো, কে জানে হামিদ কোথায় আছে। রাত 1:30টার পরে বাড়ি ফিরল হামিদ। কে জানে এতক্ষণ কোথায় ছিল সে। চারু সেসব কথায় গেল না। হামিদ ভেতরে ঢুকতেই চারু দরজা বন্ধ করে দিল। হামিদ সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করেই বলল, এখনো ঘুমাস নাই কেন? বেশি রাত জাগা ভালো না। তুমি বাসায় আসোনি আর আমি ঘুমিয়ে যাব? ঘুম আসবে আমার? হামিদ একবার তাকালো চারুর দিকে। যে মেয়ের রাত 10টা বাজলেই ঘুমে চোখ খুলে রাখতে পারে না, সেই মেয়ের চোখে কি না এখন ঘুমের লেশমাত্র নেই। হামিদ বুঝতে পারলো রাতে দেরি করে আসাটা তার বড্ড ভুল একটা সিদ্ধান্ত ছিল। আজ হয়তো তার জন্য মনোরমা জেগে থাকবে না, তবে জেগে থাকার আরও একজন মানুষ রয়েছে, আর সেটা হলো চারু। চারুই তো এখন হামিদের জন্য মায়ের আরেক রূপ। নিচে মাদুর বিছানো আছে, তাড়াতাড়ি বসে যাও। কেন এত প্রশ্ন করো কেন? বসে যাও না। হামিদ কথা না বাড়িয়ে চুপচাপ সেখানে বসে গেল। চারু তাড়াতাড়ি ভাতের প্লেটটা হামিদের সামনে রাখলো। তাড়াতাড়ি খেয়ে নাও, প্লেট রেগে আস রেখে আসতে হবে। না, খাবো না। এই বাড়ির একটা দানাও আমি মুখে দিব না। বাজে কথা বলবা না। তুমি এই সংসারে টাকা তুমিও দাও, জানি সেটা খুবই কম, কিন্তু দাও তো। নিজেরটাই খাবে তুমি। হামিদ একবার ভেবে দেখলো চারুর কথা। আসলেই তো সে এই সংসারে টাকা দেয়, তবে সে কেন না খেয়ে থাকবে? এই সংসারে কর্মহীন যদি কেউ থাকে তাহলে সেটা শেফালি। সারাদিন কাজ না করে শুধু দেখায় যে সে কাজ করে। হামিদ খাবারের প্লেটটা হাতে তুলে নিল। কিছুটা খাওয়ার পরে হামিদের মনে পড়ে গেল আজ 3 জনের রান্না হয়েছে। নাজিমুদ্দিন আর শেফালি নিশ্চয়ই খেয়ে নিয়েছে। তাহলে সে কি খাচ্ছে? হামিদ একবার চারুর দিকে তাকালো। গ্লাসে পানি ঢালছে সে। চারু, তুই খাইছস? খেয়েছি, তুমি তাড়াতাড়ি খাও। হামিদ স্পষ্ট ধরতে পারলো চারুর মিথ্যেটা। মিথ্যে বলার সময় চারু চোখের দিকে তাকাতে পারে না। এইবারও সে অন্যদিকে তাকিয়েই কথাটা বলল। হামিদ স্তব্ধ হয়ে বসে রইল। তার মনে পড়ে গেল ছোটবেলা মনোরমার বলা কথাটা। চারুর সাথে খাবার কোনো কিছু নিয়ে ঝগড়া হলে মনোরমা বলতো সেটা চারুকে দিয়ে দিতে। বড় হয়ে এক সময় এই চারুই নাকি তাকে না খেয়ে নিজের খাবারটা খাওয়াবে। হামিদ সবসময় ভেঙচি কেটে বলতো নিজেরটা খেয়েও আমারটা খাইতে চায়। ও নাকি আবার বড় হয়ে আমারে খাওয়াইবো, তাও আবার নিজের খাবার। তখন মনোরমা কোনো প্রত্যুত্তর দিত না, কিন্তু তার সেদিনের কথা যে এভাবে বলবে তা হামিদ কখনো কল্পনাও করেনি। চারু, তুই খাইছস না? হুম আমি যদি খাইয়ে দেই তাহলে আবার খাবি? চারু অপরাধী দৃষ্টিতে হামিদের দিকে তাকালো। সে যে খায়নি সেটা বুঝতে পেরে গেছে হামিদ। চারুর উত্তরের অপেক্ষা করলো না সে, নিজের হাত দিয়েই খাইয়ে দিল চারুকে। চারুও বিনা বাক্য বেয়ে সেটা খেয়ে নিল। এক প্লেটে খাবারে হয়তো দুজনের কারোই পেট ভরেনি, তবে মনটা দুজনেরই ভরে গেল। চারু প্লেটটা নিয়ে চুপিসারে কলঘরের দিকে চলে গেল। ফিরে আসতেই হামিদকে চিন্তিত মুখে বসে থাকতে দেখলো সে। কি হয়েছে? চারুকে এতক্ষণ খেয়াল করেনি হামিদ। হঠাৎই চারুর গলা পেয়ে চমকে উঠল সে। নিজেকে কোনো মতে সামলে বলল, কিছু হয় নাই। আচ্ছা, অনেক রাত হইল, তুই এখন ঘুমা, আমিও ভিতরে চইলা যাই। আমাকে কি বলা যাবে না? আরে তেমন কিছুই হয় নাই, একটা বড় কাজের অফার পাইছিলাম। কিভাবে? না মানে একদিনেই ভালো বেতনের কাজ জোগাড় করে ফেলল একদিনেই ভালো বেতনের কাজ জোগাড় করে ফেললে, আবার নাকি আরো ভালো কাজের অফারও পেয়ে গেছো। এটা কিভাবে হলো? আগে থেকেই পরিচয় ছিল, তখন কাজ এত মনোযোগ দেই নাই, তাই এই কাজগুলা করি নাই। এখন তো আমার ভালো বেতনের কাজ লাগবো। দেখিস খুব তাড়াতাড়ি তোরে এইখান থেকে নিয়ে যাবো আমি, অনেক বেশি পরিশ্রম করবো। তাহলে ভালো কাজের অফার যেটা পেয়েছ সেটা করো। কাজটা মনে কর ভালোই, 2,000 টাকার বেতন। কিন্তু দুইটা সমস্যা। খালি সমস্যাই না, বিরাট সমস্যা। প্রথমেই নাকি কাজটা করতে শহরে যাইতে হইব। শহরে গেলে তো আর লগে লগে তরে নিতে পারবো না। আগে জায়গাটা
দেখতে হইব, তারপর চিনতে হইব। তোর থাকার মতো ভালো একটা ঘর লাগবো, ভালো পরিবেশ লাগবো। এইগুলা করতে কমপক্ষে 4-5 দিন তো লাগবই। তাছাড়া গ্রামে যেমন আমাগো দুজনের 1,500 টাকার হইয়া যাইব, শহরের খরচ কেমন সেইটাও তো জানি না। বেতন যেহেতু 2,000, তাহলে হইয়াও যাইতে পারে। আর দ্বিতীয় সমস্যা আরো বড়। কাজে লাগতে নাকি কাজে লাগতে নাকি 4,500 টাকা লাগবে। এত টাকা কই পামু? আমার কাছে যা আছে তা বড়জোর 500 থেকে 600 হইব। এই কাজটাই মনে হয় ভালো হবে। শহরে চলে গেলে আর এই দুইজনের চেহারা আমাদের দেখতে হবে না। আর খরচের দিক হিসাব করলে বলবো, প্রথম প্রথম একটু সমস্যা হলেও পরে মানিয়ে নেব। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু এতগুলো টাকা কই পামু? কেউ তো এতগুলো টাকা ধার দিব বইলা মনে হয় না। চারুর কোথাও একটা উঠে গেল। কিছুক্ষণের মাঝে আবার ফিরে এলো সে, হাতে একটি বাক্স। এইটা কি? কিছু টাকা আছে এতে। তুই টাকা কই পাইলি? ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় মা প্রতিদিন 2 টাকা করে দিত, সেটাই জমিয়েছি। হামিদের মনে পড়ে গেল ছোটবেলার কথা। হামিদকে প্রতিদিন 5 টাকা দেওয়া হতো, আর চারুকে 2 টাকা। এ নিয়ে চারুর অভিমানের শেষ ছিল না। সে সব সময় বলতো, ভাইকে তো সব সময় 5 টাকা দাও, আমাকে 2 টাকা কেন দাও? মনোরমার উত্তর একটাই ছিল, হামিদ ছেলে মানুষ, ছেলেদের টাকা লাগেই। নাজিমুদ্দিন বিনা বাক্যে হামিদকে 5 টাকা দিয়ে দিলেও চারুর টাকা দেওয়ার সময় বলতো, মাইয়া মানুষের প্রতিদিন এত টাকা লাগে কেন? চারু উত্তর দিত, হামিদের কাছ থেকে কেন কখনো টাকার হিসেব চাওয়া হয় না? চারুর এই কথার জন্য কম বকা খেতে হয়নি তাকে। আর আজ চারুই কিনা হামিদকে সেই সব টাকাই দিয়ে দিচ্ছে। বাক্স খুলে 4,760 টাকা পাওয়া গেল। নিশ্চয়ই এটা চারুর অনেক দিনের জমানো টাকা। অনেক দিন বললে ভুল হবে, হয়তো অনেক বছর। 6 বছরেরও বেশি সময় লেগেছে নিঃসন্দেহে, আরও বেশিও হতে পারে। আচ্ছা, মেয়েরা তো ত্যাগী কেন হয়? তাদের কি উচিত নয় একটু স্বার্থপর হওয়া? কেন তারা সারা জীবন শুধু দিয়েই যায়? টাকা না হয় ব্যবস্থা হইল, কিন্তু আমি তরে চাইরা জামই বা কিভাবে? কে জানে ওই শেফালি আবার কি করবে? আমার কিছু করার সাধ্য শেফালির নেই। ভয় পেতে হয়তো তোমার বাবাকে পাও, তাকে দিয়ে বিশ্বাস নেই। তাকে তো আমার বাবা ডাকতেও ঘৃণা হয়। কিছুদিন সাবধানে থাকতে পারবি চারু? বেশি না, খুব বেশি হইলে 1 সপ্তাহ। এর মাঝেই আমি সবকিছু ঠিকঠাক কইরা তরে এইখান থেকে নিয়া যামু। পারবো? পারবা? সত্যিই পারবি? আমার কিন্তু অনেক চিন্তা হইব তরে রাইখা শহরে গেলে। চিন্তা করো না, মাত্র তো 1 সপ্তাহের ব্যাপার। জানি তুমি চলে গেলে শেফালি আমার উপর কম অত্যাচার করবে না, কিন্তু এই 1 সপ্তাহ অত্যাচারের বদলে যদি আমি সারা জীবনের মতো এদের থেকে দূরে যেতে পারি, তাহলেই আমি খুশি। আর এখন আপাতত বিয়ে দিতে পারবে বলেও মনে হয় না। মা মারা গেছে এখনো তো 40 দিন হয়নি। নিজে বিয়ে করে আনলো, আবার যদি আমাকেও বিয়ে করায়, তাহলে তো পাড়া প্রতিবেশী ছেড়ে কথা বলবে না। ধর্মেরও তো একটা ব্যাপার আছে। ধর্ম মানে এরা? ধর্ম মানলে কি আর আপন বাতিজিকে বিয়া করতে করতে পারে? যাই হোক, বাদ দাও সেসব। তুমি চিন্তা করো না, আমি সামলে নেব। তুমি ঘুমাতে চলে যাও। চারুর কথায় হামিদ নিজেদের সেই ছোট্ট ঘরটার ভিতরে ঢুকে গেল। কে জানে আজ ওর ঘুম হবে কিনা। তবে যত তাড়াতাড়ি সম্ভব চারুকে এখান থেকে নিয়ে যেতে হবে। নিস্তব্ধ শীতের রাত, চারদিকে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। পূর্ণিমার রাত বিদায়, চাঁদের আলো টিনের চালও দেয়ালের ফুটো দিয়ে ঘরে ঢুকছে। তবে সে আলো খুব বেশি নয়। কুয়াশার আড়ালে পৃথিবীটা যেন লুকিয়ে গেছে। সেই কুয়াশাই চাঁদের আলোকে ঘরে ঢুকতে বাধা দিচ্ছে। আকাশের পূর্ণচন্দ্রের মাঝে স্পষ্ট দেখা যাচ্ছে কলঙ্ক। চাঁদটাও হয়তো কিছুটা লালচে। দূরে কোথাও একটা শিয়াল ডেকে উঠল। ভীতু ব্যক্তির কাছে পরিবেশটা যেমন খুবই ভয়ঙ্কর, তেমনি সাহসী মানুষের জন্য পরিবেশটা রোমাঞ্চকর। নিস্তব্ধ এই রাতে নারী কণ্ঠের ক্ষীণ আওয়াজ পাওয়া যাচ্ছে। আওয়াজটা ক্ষীণ নয়, কিন্তু ঘুমন্ত হামিদের কাছে শব্দটা ক্ষীণ লাগছে। কিন্তু চোখ খুলতে ব্যর্থ সে। ঘুমরাজ যেন খুব ভালো ভালোভাবে তার চোখে অবস্থান করেছে। ঘুমটা একটু ভালো হওয়ার জন্য চাদরটা একটু টেনে নিল। উষ্ণ চাদরে ঘুমটা যেন আরেকটু ঝাঁকিয়ে বসলো তার চোখে। কিন্তু ঘুমটা স্থায়ী হচ্ছে না, শব্দটা যেন বেড়েই চলেছে। ঘুমের সাথে যুদ্ধ শেষ করে জেগে উঠল হামিদ। চারুর ঘর থেকে আওয়াজটা খুব জোরে, অসহ্য যন্ত্রণায় চিৎকার করছে চারু। ব্যাপারটা হামিদ বুঝতে পেরেই দৌড়ে তার ঘরের দরজা দিয়ে বের হলো। সেখান দিয়ে
বের হলেই চারুর ঘর। বিছানায় শুয়ে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে চারু। হামিদ দৌড়ে গিয়ে ঘরের আলো জ্বেলে দিল। চারু, কি হয়েছে তোর চারু? চারু কিছুই বলতে পারছে না। অসহ্য যন্ত্রণায় যেন তার হাত পা মুখ সব অবশ হয়ে যাচ্ছে। দুহাত দিয়ে পেট চেপে শুয়ে আছে সে। কি হইল চারুর? এমন করতাছস কেন? চারু এখনো কিছুই বলছে না। অসহ্য রকমের পেটে যন্ত্রণা হচ্ছে তার। পেটে হাত চেপে রাখাটা চোখ এড়ালো না হামিদের। কি হইছে? পেট ব্যথা করতেছে? ডাক্তারের কাছে যাবি? চারু কিছু না বললেও মাথা উপর নিচ দুলিয়ে হ্যাঁ জানালো। যন্ত্রণায় মরে যাচ্ছে সে। হামিদ এখনো হতভম্ব হয়ে বসে আছে। সে বুঝতে পারছে না হঠাৎ কি হয়ে গেল চারুর। চারুর অবস্থা এখন খুব খারাপ। ডাক্তারের কাছে যাওয়ার মতো অবস্থায় চারু এখন নেই। ডাক্তারকে বাসায় ডেকে আনতে হবে। নাজিমুদ্দিনের সাথে হামিদের এখন কিছু মন কষাকষি চললেও এখন সেটা ধরা যাবে না। এখন নাজিমুদ্দিনের সাহায্যই তাকে নিতে হবে। এই অবস্থায় সে কিছুতেই চারুকে একা ফেলে যেতে পারবে না। চারু এখনো চিৎকার করে যাচ্ছে। চারুর চিৎকারে হামিদ একেবারে দিশেহারা হয়ে যাচ্ছে। সে দৌড়ে গিয়ে নাজিমুদ্দিনের ঘরে করাঘাত করছে। নাজিমুদ্দিন যতক্ষণ না দরজা খুলল, হামিদ একটানা দরজায় করাঘাত করছিল। কি হইল? বাসায় ডাকাত পড়ছে? এমন করতেছস কেন? চারু প্রচন্ড অসুস্থ। পেটের ব্যথায় চিৎকার করতেছে ও। ডাক্তার লাগবো। আপনি দয়া কইরা একটা ডাক্তার আইনা দেন। ডাক্তার কি হাতের মোয়া? এই রাইত বিরাতে আমি ডাক্তার কই পামু? সকাল হোক কবিরাজ দেখায় আনিস। আপনি বুঝতেছেন না কেন? চারুর অবস্থা খুব খারাপ। এখনই ডাক্তার লাগবো। আমি এত রাইতে ডাক্তার কই পামু? আর ডাক্তার কি এত রাইতে কারোর বাসায় আসতে চাইবো? এমন সময় ঘর থেকে বেরিয়ে এলো শেফালি। এই শীতের রাতেও ঘামছে হামিদ। তাকে দেখেই সরল মুখ করে শেফালি বলল, তুমি চিন্তা কইরো না, যাও গিয়া শুয়ে থাকো। প্রতি মাসে একটা বিশেষ সময়ে মাইয়া গো মন পেটে ব্যথা হয়েই থাকে। ওইটা কোনো ব্যাপার না, সকালে ঠিক হইয়া যাইব। নাজিমুদ্দিনও তাল মেলালো শেফালির কথায়। হামিদকে চুপচাপ গিয়ে ঘুমিয়ে থাকতে বলল। ব্যথা না কমলে সকালে নাকি সে কবিরাজ দেখাবে। কিন্তু হামিদ কিভাবে শুয়ে থাকবে? ও তো জানেই না এইটা আসলেই পিরিয়ডের ব্যথা কিনা। যদি না হয়ে অন্য কিছু হয় তখন? আর চারু তো আগেও তার সাথেই ঘুমাতো। কই, কখনো তো যন্ত্রণায় এমন চিৎকার করেনি, এভাবে বিছানায়ও পড়ে যায়নি। এমন কিছু তো ওর মনে পড়ছে। হামিদ ছুটে হামিদ ছুটে ঘরের দিকে গেল। চারু এখনো যন্ত্রণায় কাতরাচ্ছে। হামিদের কিছুটা সংকোচ হচ্ছে চারুকে কিছু জিজ্ঞেস করতে, কিন্তু সে অপরাগ, তাকে জিজ্ঞেস করতেই হবে। হাজারো সংকোচ নিয়েও হামিদ চারুকে প্রশ্নটা করেই ফেলল। হ্যাঁ, পিরিয়ডের ব্যথা কিন্তু চারু এও জানালো আগে কখনো এত ব্যথা হয়নি। এমনকি মনোরমার মৃত্যুর সময় নাজিমুদ্দিন ওর তলপেটে একটা লাথি মেরেছিল, এই কথাটাও বলতেও ভুলল না সে। সেই লাথির কারণেই হয়তো কোনো সমস্যা হয়েছে, আর সেটা প্রকাশ পাচ্ছে পিরিয়ডের সময়। হামিদের মাথায় আগুন জ্বলছে। আজ চারুর এই অবস্থার জন্যেও নাজিমুদ্দিনই দায়ী। যতদিন না অবধি নাজিমুদ্দিনকেও খুন করবে ততদিন অবধি শান্তি পাবে না সে। চারু এখনও কষ্ট পাচ্ছে। চারুর কষ্ট দেখে হামিদের যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। চারুর কি আসলেই এত কষ্ট পাওয়ার আছে? মেয়েটা কি কখনো সুখ পাবে না? হামিদ দৌড়ে বাড়ির বাইরে ছুটে গেল। টুনির মায়ের দরজায় করাঘাত করলো সে। টুনির মা দরজা খুলতেই হামিদকে দেখে অবাক হলো। কিরে, এত রাইতে তুই এইখানে কি করস? বাসায় বাসায় কিছু হইছে? খালা, আমার চারুরে বাঁচাও খালা, ও মইরা যাইতাছে খালা। কি হইছে? কি হইছে চারুর? তুমি আহো, দেখা যাও। টুনির মা হামিদের পেছন পেছন গেল। সে অবাক হয়ে দেখলো চারুর এই অবস্থা, অথচ শেফালি আর নাজিমুদ্দিন দুজনেই দরজায় খিল দিয়ে রেখেছে। টুনির মা সাথে সাথে উনুন জ্বালিয়ে গরম পানি করে সেটার সেক দিয়ে দিল চারুকে। ডাক্তারের কাছে সে শুনেছিল গরম পানির সেক দিলে নাকি পিরিয়ডের ব্যথা কমে। গরম পানির প্রভাবেই হয়তো চারুর ব্যথাটা কিছুটা কমলো। চারু ঘুমিয়ে গেল নিজের অজান্তেই। চারু ঘুমিয়ে যাওয়ার পরেই টুনির মা চলে গিয়েছিল, তবে ঘুমাতে পারল না হামিদ। সারা রাত জেগে বসে রইল চারুর পাশেই। চারুর মলিন মুখটা দেখেই যেন কলিজাটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে তার। গ্রামে সচরাচর গ্রামে সচরাচর ডাক্তার পাওয়া যায় না। এত কষ্ট করে ডাক্তারি পাশ করে তারা গ্রামে থাকবে কি করতে? তারা চলে যায় শহরে। তেমনই হামিদও ডাক্তার খুঁজে পেল না। বাধ্য হয়ে একজন কবিরাজকে দেখালো সে। সে কিসব গাছের শিকড় পাতা দিয়ে গেল, আর কিসব অদ্ভুত কথা বলে গেল। মোট কথা, কবিরাজকে হামিদ একদমই পছন্দ করলো না। সে ঠিক করে নিল শহরে গিয়ে আগে খুব ভালো একটা ডাক্তার দেখাবে সে চারুকে। কিছু টাকা আগেই আলাদা করে রাখতে হবে। এই কবিরাজ কোনো কাজের না। 7টা দিনই অসহ্য যন্ত্রণার মধ্যে কাটলো চারুর। হামিদেরও কিছুই করার ছিল না। এই 7 দিন বোধ হয়
এমন একটাও দিন নেই যেদিন সে ডাক্তার খুঁজতে বের হয়নি। অপরদিকে শেফালি এসবই শুধু চারুর অজুহাত বলতো। চারুকে কাজ করতে বলতে চাইলেও হামিদের কারণে বলতে পারতো না। নাজিমুদ্দিনকে বললে সেও বলে দিল অসুস্থ অবস্থায় চারু যেন কিছুই না করে। শেফালি বুঝলো না হঠাৎ নাজিমুদ্দিনের চারুর প্রতি এত ভালোবাসা উদয় হলো কেন। তবে এইটা যে তার নিজের ইচ্ছেতে সে বলেনি সে কিভাবে জানবে শেফালি? তাকে তো সমস্ত আদেশ নিষেধ একজনই দিয়েই চলেছে, তার সাথেই তো বিয়ে দিয়ে পার করতে হবে চারুকে। অসুস্থতা যেন ছোঁয়াচে রোগের ন্যায়। চারু সুস্থ হয়ে উঠতেই অসুস্থ হয়ে পড়ল হামিদ। হামিদের অবশ্য অসুস্থ হওয়ার অনেক কারণ আছে। এই 7 দিনে সে ঘুমিয়েছে খুবই অল্প, বেশি হলে 24 ঘন্টায় 2 ঘন্টা সে ঘুমিয়েছে। তার উপর আবার অত্যধিক পরিশ্রম, শহরে যাওয়ার সমস্ত জোগাড় যন্ত্র করা, সে সম্পর্কে জানার চেষ্টা করা, না ঘুমানো এবং অত্যন্ত পরিশ্রমের কারণে মূলত হামিদ অসুস্থ হয়ে পড়েছে। আজ সকালেই চারু দেখেছে হামিদের জ্বর। আজ চারু এক প্রকার জোর করেই বের হতে দেয়নি হামিদকে। আজ রান্নার সময়ও শেফালির সাথে ঝামেলা বেঁধে যায় চারুর। শেফালি ভেবেছিল হামিদ অসুস্থ বিদায় এখন চারুকে কিছু বললে বাধা পাওয়া যাবে না, কিন্তু চারুর পাল্টা জবাবগুলো সে সহ্য করতে পারছে না। এই নিরীহ চারু এত কথা কোথায় শিখলো তা ভেবে পেল না শেফালি। সে গিয়ে সত্য মিথ্যা ইচ্ছামতো নালিশ করলো নাজিমুদ্দিনের কাছে। অতিরিক্ত রাগে নাজিমুদ্দিন গিয়ে চারুর চুলের মুঠি ধরলো। বেয়াদব হইছো না বেয়াদব, মায়ের লগে কেমনে কথা কইতে হয় হেই জ্ঞান নাই তোমার? প্রচণ্ড ব্যথায় চিৎকার করে উঠল চারু। সে নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা চালালো। হামিদ শুয়েছিল, তখনই চারুর চিৎকার কানে এলো। তার অত্যধিক জ্বরে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করছে না তার। সে সিদ্ধান্ত নিয়ে নিল যা হওয়ার হবে, উল্টাপাল্টা কিছু করলেই আজ নাজিমুদ্দিনকে খুন করবে সে। হাতে দা নিয়ে সেই ঘরের দিকে ছুটে গেল হামিদ। রক্তলাল 2 চোখ হাতে দা নিয়ে নাজিমুদ্দিনের সামনে দাঁড়িয়ে আছে হামিদ। এক মুহূর্তের জন্য হামিদকে দেখে থমকে গেল নাজিমুদ্দিন। তার হাবভাবেই বোঝা যাচ্ছে আজ তার মাথা ঠিক নেই, কিছু একটা করে ফেলতে পারে সে। ভালোই চারুরে সারেন, নইলে আপনারে খুন করতে দ্বিতীয়বার ভাববো না আমি। নাজিমুদ্দিন একটা শুকনো ঢোক গিলে ছেড়ে দিল চারুকে। ছাড়া পেয়ে চারু দৌড়ে গিয়ে হামিদের পেছনে লুকিয়ে গেল। হামিদ এক হাত দিয়ে নিজের পেছন থেকে চারুকে সামনে নিয়ে এলো। ভয় পাবি না তুই? এই জানোয়ার গো, পাইতে হয় না, ঘৃণা করতে হয়। আমার বাড়িতে থাইকা আমারটা খায় আমারে ঘৃণা করতে মন চায়? কিসের বাড়ি আপনার? এই বাড়ি নানাজান আপনারে যৌতুকে দিছিল। আমার মায়ের পর এই বাড়ির মালিক আমি আর চারু। আপনাকে যে থাকতে দিছি সেইটাই অনেক। এমন নরপিচাস লাথি মাইরা ঘর থেকে বাইর কইরা দেওয়া উচিত। এই অবধি বলে চারু ছোট একটা শ্বাস নিল। গলা শুকিয়ে এসেছে তার। সীমা তাকে পানির বোতলটা এগিয়ে দিতেই ডক করে সম্পূর্ণ পানিটা শেষ করলো সে। সেদিন রাতেই 1 সপ্তাহের কথা বলে বেরিয়েছিল আমার ভাই। সে বলেছিল যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সেখান থেকে নিয়ে যাবে। হয়তো 1 সপ্তাহ লাগবে না, কিন্তু এরপর আর কখনো ফিরে আসেনি সে। অনেক দিন অপেক্ষা করছিলাম, কিন্তু সে এলো না। আমার জীবনের বিপর্যয় আমার মায়ের মৃত্যুর পর শুরু হয়নি, শুরু হয়েছিল যখন আমার ভাইয়ের ছায়া আমার মাথা থেকে সরে গেল। নরম কণ্ঠে কথাটা বলে একটু থামলো সে, তারপর যথাসম্ভব কঠিন গলায় বলল, আর কিছু বলবো না আমি, বেরিয়ে যান এখান থেকে। সীমার মেজাজটাই বিগড়ে গেল চারুর কথা শুনে। এমনভাবে কথা বলছে যেন মামা বাড়িতে বেড়াতে এসেছে সে কিছু একটা বলতেই যাবে, কিন্তু তাকে আটকে দিল সাজিদ। চারুর কথার জবাব দিল হিমেল, এই মেয়ে সমস্যা কি তোমার? বারবার থেমে যাও কেন? পুরোটা একসাথে বলো, বললে আমি তোমাকে পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। চারু সশব্দে হেসে উঠল, ভয়ঙ্কর সে হাসি। খাসিতে আর রুচি হয় না আমার। আমি তো শেফালির মাংসের বিরিয়ানি খেতে পছন্দ করি। ডেড বডি নিশ্চয়ই আপনাদের কাছে আছে, এনে দেবেন আমাকে। আপনাকেও না হয় শেফালির মাংসের কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। অবশ্য শেফালির খাসির সাথে তুলনা করলে খাসির অপমান হবে। হিমেল হতভম্ব হয়ে গেল। সে ভুলে গিয়েছিল চারুর ইতিহাস। বহু কষ্টে বমিটাকে আটকে বেরিয়ে গেল সেখান থেকে। তার পেছনে সাজিদ ও সীমাও। স্যার, মেয়েটা প্রচণ্ড রকমের অসভ্য। এ নিয়ে 2বার আমার বিরিয়ানি খাওয়ার উপর অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করলো। আর হামিদও কেমন হারামি, বোনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কিভাবে চম্পট দিল। ওকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ও কিনা চারুর সাথে বেমানি করে পালালো।
না হিমেল, এখানে কিছু একটা ঝামেলা আছে। হামিদ পালানোর মতো ছেলে না। যতদূর শুনলাম হামিদ প্রচুর সাহসী ও তেজি ছেলে। এমন ছেলে আর যাই হোক পালিয়ে যাবে না। কিন্তু তাহলেও একটা প্রশ্ন থেকেই যায়, হামিদ যদি না পালায় তাহলে সে ফিরে এলো না কেন? কি হয়েছিল তার সাথে? থানা থেকে ফেরার পর থেকেই চারুলতার কেসটা কেমন যেন মাথায় ঘুরছে হিমেলের। বিশেষ করে হামিদের কথাটা। কি হয়েছে তার? সে কি শহরে গিয়ে কোনো বিপদে পড়েছে? কিংবা চাকরির নাম করে কি হামিদ কোনো ফ্রডের পাল্লায় পড়েছে? কিন্তু হামিদ তো ছেলে, ওকে ফ্রড করে কিছু টাকা পয়সা নেওয়া ছাড়া তো আর কিছুই সম্ভব না। এমন হলেও তো হামিদ ফিরে আসতো। কিন্তু হামিদ তো ফেরেনি। কিছুদিন আগে সংবাদপত্রে একটা খবর পড়েছিল হিমেল, বাংলাদেশ থেকে শক্ত সামর্থ্য পুরুষ বিদেশে কাজের জন্য পাচার করা হয়। হামিদ কি তেমন কোথাও গিয়ে পড়েছে, নাকি হামিদ সত্যিই কোনো ভালো মানুষ ছিল না? কিন্তু চারুর সাথে হামিদ এত বড় বেইমানি করতে পারে বলে হিমেলের মন মানছে না। আগে যতই যা হোক আগে যতই যা হোক না কেন, মনোরমার মৃত্যুর পর এই দুই ভাই বোনের বন্ধন খুব শক্ত হয়েছিল। তাহলে তারা আলাদা কেন হলো? আজ অবধি হিমেলের দেখা সবচেয়ে জঘন্যতম চরিত্র বোধ হয় শেফালি আর নাজিমুদ্দিন। আচ্ছা, এই দুজন কি হামিদের নিখোঁজের সাথে জড়িত থাকতে পারে? অবশ্য থাকতেও পারে, অসম্ভব কিছুই নয়। চারুলতা একের পর এক যেভাবে সবাইকে ধাঁধায় ফেলছে, সেখানে এমন কিছু হওয়া অসম্ভব নয়। আর শিহাব আর শাওন থাকতে চারুলতার বিয়ে বা কিভাবে জামাল হোসেনের সাথে হলো? হামিদ না হয় ছিল না, কিন্তু শিহাব আর শাওন তো ছিল। তারাই বা কেন কোনো বাধা দেয়নি? আর চারুর বিয়ের দিন শাওন আত্মহত্যা করতে চাইলে কেন? সে চাইলেই বিয়েটা আটকে দিতে পারবো। নিজে না পারলে শিহাবের সাহায্য নিতে পারতো, কিন্তু এইসব না করে আত্মহত্যার কি মানে? আচ্ছা, শাওন কি বেঁচে আছে? সেদিন কি হয়েছিল শাওনের সাথে? আচ্ছা, শাওনই কি চারুকে সাহায্য করেছে খুনগুলো করতে? যদি এমনই হয়, তবে কেউ কেন আর কখনো শাওনকে দেখেনি? সে গ্রামে থাকলে তো তার জন্য খুন করা আরো বেশি সহজ হতো। গ্রামবাসীর কাছে খবর পেয়েছিল শাওনকে কোনো হাসপাতালে নেওয়া হয়েছিল। 4 বছর আগের কথা। কে জানে সেই রেকর্ড এখন আছে কিনা। এখনো অনেক কিছুই জানার আছে। এর মাঝেই হিমেলের মা ওকে খাওয়ার জন্য নিচে ডাকলো। কেস সম্পর্কিত কিছু তথ্য আজই তার বাড়িতে কুরিয়ার হিসাবে আসার কথা, এখনো আসেনি। আগে বরং খেয়ে নেওয়া যাক, তারপরে এই কেস নিয়ে আরো কিছু ভাবা যাবে। এটা হিমেলের জীবনের প্রথম কেস। তার ক্যারিয়ারই বোধ হয় শুরু হলো ডিপার্টমেন্টের সবচেয়ে রহস্যময় কেস দ্বারা। হিমেল নিচে নেমেই টেবিলে খেতে বসে গেল। আজ কি রান্না করেছো? তোর পছন্দের খাবারই রান্না করেছি, কাচ্চি বিরিয়ানি। হিমেলের নাক মুখ কুচকে গেল। আজকের দিনেই মায়ের বিরিয়ানি রান্না করার ছিল। সোফায় বসে টোকন বিরিয়ানি খাচ্ছে। এতক্ষণ টোকনকে খেয়াল করেনি হিমেল। টোকন ওর বড় ভাইয়ের একমাত্র ছেলে, বাচ্চা ছেলে, তাই মাংস ছিঁড়তে পারছে না। দাঁত দিয়ে কামড়ে মাংসগুলো খুলছে। হিমেলের হঠাৎ মনে হয় কাচ্চির মাংসটা শেফালির মাংস। ওর মা ফ্রিজ থেকে শেফালির মাংস কেটে এনে বিরিয়ানিটা রান্না করেছে, আর টোকন সেটা কামড়ে কামড়ে খাচ্ছে। ছি, কি জঘন্য! হিমেলের মনে হলো এখনই সে বমি করে দেবে। আর টোকন সেটা অনায়াসে খেয়ে যাচ্ছে। আচ্ছা, কেমন হয় যদি ওর মা ওকে খুব আদর করে বিরিয়ানি খাওয়ার পর খাওয়ায়, আর তারপর বলে খাসির মাংস পাওয়া যায়নি বিদায় সস্তায় দোকান থেকে মানুষের মাংস এনে সে বিরিয়ানি রান্না করে হিমেলকে খাওয়াচ্ছে। টেবিলে ওর মা বিরিয়ানি পারছে, আর তার পছন্দের বিরিয়ানিটাও তার কাছে খুব ভয়ানক লাগছে। বিরিয়ানিতে মাংসের সাথে এক টুকরা কলিজাও আছে। হিমেলের মনে হচ্ছে কলিজাটা যেন শেফালির। চারু খেতে পারেনি বিদায় ওর জন্য রান্না করে পাঠিয়েছে। ছি, পৃথিবীর জঘন্যতম অনুভূতি। মা, আমি বিরিয়ানি খাবো না, মুড নেই। তুমি প্লিজ আমাকে ভাত দাও। ভাত কি দিয়ে খাবি? তরকারি তো রান্না করিনি। সমস্যা নেই, ডিম ভেজে দাও। সূর্য কোন দিকে উঠলো বলতো? তুই খাবি না কাচ্চি বিরিয়ানি? রাতে সূর্য ওঠে না মা। ভাত দাও, ভাত খাবো আমি। হিমেলের মা চুলায় ভাত বসিয়ে দিয়ে হিমেলের পাশে এসে বসলেন। কিছু বলবে? বলবো বলেই তো এখানে এসে বসলাম। শোন, চাকরি তো হয়েই গেল, ভালো একটি চাকরি করছিস, এখন বিয়েটাও করিনি। 1 মাস হলো আমি কাজে জয়েন করেছি মা, কিছুদিন যেতে দাও। হ্যাঁ, আমি তো আর বলছি না এখনই কর। আগে মেয়ে দেখবো, যাচাই বাছাই করব, তারপর না বিয়ে হবে। শোন, হাতে 2টা মেয়ে আছে, দেখ তো কোনটা সুন্দর। হিমেল ছবি দুটো দেখলো। হলুদ জামা পরা মেয়েটি খুবই সুন্দরী, এক দেখায় পছন্দ হওয়ার মতো মেয়ে, কিন্তু তার চেহারায় মায়া নেই। হাসি মুখেও কেমন শক্ত কাঠখোট্টা ধরনের মেয়ে মনে হচ্ছে। অপরদিকে আর নীল জামা অপরদিকে আর নীল জামা পরা মেয়েটা উজ্জ্বল শ্যামলা, কিন্তু চেহারায় মায়ায় পরিপূর্ণ। হিমেল হলুদ জামা পরা মেয়েকে
হিমেল হলুদ জামা পরা মেয়েটাকেই পছন্দ করলো। আজকাল গায়ের রং দেখেই সবাই বিচার করে, চেহারার মায়া কজন দেখতে পায়। নীল জামা পরা মেয়েটা একটু কালো, আর বাকি সব ঠিকই আছে। আর হলুদ জামা পরা মেয়েটার সব ঠিকই, কিন্তু মাটা যেন কেমন, হাসি মুখে কথা বললেও মোটেও আন্তরিক নয়। যাকগে, আমরা তো মেয়েকে আনবো, মাকে দেখে আমাদের কি? মহিলার আচরণ দেখে আমার তো মনে হয় এই মেয়ের মা পৃথিবীর সবচেয়ে জঘন্য মহিলা। না মা, ওই মহিলা সবচেয়ে জঘন্য না, তার চেয়েও বেশি জঘন্য শেফালি। আমার জীবনে দেখা সবচেয়ে জঘন্যতম চরিত্র বোধ হয় সে। শেফালিকে তুমি চিনবে না, বর্তমান যে কেসটা নিয়ে কাজ করছি সেখানে আসামির সৎমা শেফালি। মহিলা জঘন্য খারাপ। কি করেছে সে? হিমেল চুপসে গেল। সে কি বলবে শেফালির সম্পর্কে? নিজের আপন চাচাকে বিয়ে করেছে এটা বলবে, নাকি সে নিজের আপন চাচাতো ভাইয়ের সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে চেয়েছে সেটা বলবে? তাছাড়া যে সময় শেফালি এটা করেছিল তখন শেফালি ছিল হামিদের সৎমা। কতটা জঘন্য এ মহিলা! আর তাতে সাহিত্য জানিয়েছে কিনা নাজিমুদ্দিন নিজে। শেফালির পরে অপছন্দের তালিকায় নাজিমুদ্দিনের নামও লেগে গেছে। চারু বোধ হয় এদের খুব কম শাস্তি দিয়েছে, এদের আরও জঘন্য শাস্তি হওয়ার ছিল। হিমেলকে এই অবস্থা থেকে বাঁচানোর জন্যই হয়তো কুরিয়ার এলো। সে কোনো রকমে খাবার খেয়েই কুরিয়ারটা নিয়ে উপরে নিজের ঘরে চলে গেল। তেমন বিশেষ কিছু নেই, শাওন সম্পর্কিত কিছু তথ্য আর সকলের ছবি আছে। পার্সেল খুলতেই প্রথম ছবিটা পাওয়া গেল চারুর। কিশোরী বয়সের প্রাণোচ্ছল ছবি চারুর। চারু যেমনি সুন্দর তেমনি মায়াবতী, মুখে একটা হাসি লেগে আছে। তারপরের ছবিটা নাজিমুদ্দিনের। মধ্যবয়স্ক হলেও যৌবনে যে হাজারো মেয়ের দীর্ঘশ্বাসের কারণ তিনি ছিলেন তা বেশ সহজেই আন্দাজ করা যায়। চারুও একেবারে নিজের বাবার চেহারাটাই পেয়েছে। ভাগ্যিস চরিত্রটা নাজিমুদ্দিনের মতো হয়নি। পরবর্তী ছবিটি হামিদের। সেও দেখতে তার বাবার মতোই, তবে তার সৌন্দর্য তার বাবাকেও ছাড়িয়ে গেছে। এই মুহূর্তে হিমেলের মনে হলো ছেলেদের বেশি সুন্দর হতে নেই। আচ্ছা, এমনটা মনে হওয়ার কারণ কি? সে কি হামিদকে হিংসে করছে নাকি? অবশ্য করাই উচিত। হামিদকে দেখলে কোনো মেয়েই আর ওর দিকে তাকাবে বলে মনে হয় না। নিজের চিন্তা ভাবনায় নিজেই হেসে উঠল হিমেল। কী সব আজগুবি চিন্তা ভাবনা! ছবিটা আরও 4 বছর আগের। বর্তমান সময়ের কোনো ছবিই তার পাওয়া যায়নি। এই ছবিটা সদ্য যৌবনে পা দেওয়ার পরে। আর হামিদ এখন নিশ্চয়ই সম্পূর্ণ দায়িত্বশীল যুবকে পরিণত হয়েছে। অবশ্য যদি সে বেঁচে থাকে তো। তারপর ছবি আসে মনোরমার, মধ্যবয়স্ক শ্যামলাবর্ণা মহিলা, তবে একটা চুলেও পাক ধরেনি। তার বোধ হয় আরও অনেক বছর বাঁচার কথা ছিল। তারপর শেফালি। ছবিটি হাতে নিয়েই ঘৃণায় মুখ ফিরিয়ে নিল হিমেল। এই মহিলাই নাকি চারুকে মাত্র 1 লাখ টাকার বিনিময়ে জামাল হোসেনের সাথে তার বিয়ে দিয়েছিল। চারুর মূল্য তো কোটি টাকা দিয়েও দেওয়া সম্ভব নয়। কে জানে বিয়ের সময় শাওন বা শিহাব কোথায় ছিল। তারপর ছবি আসে শাওনের, মায়ে জড়ানো মুখ তার। যে কেউ মায়ে পড়তে বাধ্য। চারুর মতো মায়াবিনী শাওনের সাথেই মানানসই, তবে ভাগ্যবোধ হয় সেটা পছন্দ করেনি। অপরদিকে শিহাব, আভিজাত্যের এত রূপ তা বোধ হয় শিহাবকে না দেখলে জানা সম্ভব না। কে বলবে এই ছেলেটার বয়স 34। শিহাব শিহাবের সাথে বিয়ে হলেও হলেও তো খুব একটা খারাপ হতো না। আরও কিছু ছবি ছিল, দেখতেই ইচ্ছে হলো না। সে সরাসরি চলে গেল হাসপাতালের রেকর্ডে। 4 বছর আগে রেকর্ড হলেও এখানে স্পষ্ট করে সব দেওয়া। হিমেল অবাক হয়ে লক্ষ্য করলো সেখানে স্পষ্ট করে লেখা আছে শাওন ব্লেড দিয়ে হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছিল, কিন্তু সে সফল হয়নি। এর আগেই হাসপাতালে পৌঁছে যায় আর শাওন বেঁচে যায়। কিন্তু এরপর শাওনের মাঝে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, তাই ঠিক করা হয় শাওনকে। লেখাটা অস্পষ্ট, বারবার চেষ্টা করেও লেখাটা পড়তে পারল না হিমেল। কি হয়েছিল এরপর? আর শাওনের মাঝেই কি কিসের অস্বাভাবিকতা দেখা গেছে? চারু কি এসবের উত্তর জানে? সকাল হতে না হতেই থানায় পৌঁছে গেছে হিমেল। এখনও অনেক প্রশ্নের উত্তর জানা বাকি। এই সব প্রশ্নের উত্তর বোধ হয় চারুই দিতে চাইবে। নির্দিষ্ট সময়ের আগে পৌঁছানোর কারণে থানায় বেশি পুলিশ ছিল না। হিমেল সরাসরি চারুকে বন্দি করে রাখা সেই ছোট্ট খুপড়িতে প্রবেশ করলো। ও ভেবেছিল চারু বোধ হয় ঘুমাচ্ছে, কিন্তু না, মেয়েটা জেগে আছে। এমনভাবে জেগে আছে যেন কত রাত নির্ঘুম সে। বাহ, এত সকালেই এসে গেলেন আপনি একা যে! আপনার সিনিয়র অফিসাররা কোথায়? চারু এমনভাবে কথা বলছিল যেন ও জানে আজ তাদের আসার কথা। শোনো, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, সরাসরি উত্তর দেবে? তাতে আমার কি লাভ? আমি কেন উত্তর দেব? দেখো মেয়ে, তুমি মামা বাড়িতে বেড়াতে আসোনি যে সব তোমার মর্জি মাফিক চলবে। নেহাত তোমার কেস সাজ্জিদ স্যারের আন্ডারে পড়েছে বলে সে ধৈর্য সহকারে তোমার কেসটা দেখছে। অন্য কেউ হলে এতদিনে রিমান্ডে পাঠানো হতো তোমাকে।
চারু কোনো উত্তর দিল না, চুপচাপ অন্যদিকে তাকিয়ে রইল, যেন সে কিছুই শুনতেই পায়নি। শাওন বেঁচে আছে সেটা কি তুমি জানো? সে কি তোমাকে সাহায্য করেছে খুনগুলো করতে? শাওন ভাই বেঁচে নেই, সে খুনগুলো করেনি। যেই ছেলে সামান্য রক্ত দেখলে ভয়ে অজ্ঞান হয়ে যেত, সে কিভাবে খুন করবে বলুন? শাওনের হিমোফোবিয়া ছিল। চারু হ্যাঁ বোধক মাথা নাড়ল। শাওনের শুধু হিমোফোবিয়াই ছিল না, সে ফোবিয়া ছিল মারাত্মক। সামান্য একটু রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যেত সে। সে না হয় বুঝলাম, শাওন ভাইয়ের শরীর বেঁচে ফিরেছিল, তার আত্মা নয়। কিন্তু ওই নরপিশাচগুলো শাওন ভাইয়ের শরীরটাকেও বাঁচতে দেয়নি, তার আত্মার সাথে সাথে তার দেহেরও মৃত্যু হয়েছিল। শাওনকে খুন করা হয়েছিল? হ্যাঁ, ইনডিরেক্টলি খুন করা হয়েছিল তাকে। হাসপাতাল থেকে বেঁচে আসলেও তাকে কিন্তু বাঁচানো যায়নি। সেই খবর কি জানেন? তুমি কিভাবে জানলে শাওন মারা গেছে? নিজের চোখে দেখেছি তার মৃত্যু, কিভাবে ভুলে যাব আমি? হিমেল অবাক হয়ে তাকিয়ে রইল চারুর দিকে। কালো জানতে পারলো শাওন বেঁচে আছে, আর শুনছে শাওন মারা গেছে। যদি শাওন মারাই যায় তাহলে কিভাবে? আর হামিদের খবর জানো? সে কি বেঁচে আছে? চারু নাবোধক মাথা নাড়ল। না, আমার ভাই বেঁচে নেই। তার জন্ম হয়নি, তার মৃত্যুও হয়নি, সে বেঁচেও নেই, সে মারাও যায়নি। হামিদ বলতে এই পৃথিবীর বুকে কারো কোনো অস্তিত্ব নেই। হিমেল ভ্যাবাচেকা খেয়ে গেল চারুর কথায়। সে বুঝতে পারছে না চারু কি বলতে চাইছে। মানে? আমি বুঝিনি। না বোঝার কোনো কারণ নেই, আমি তো বাংলাতেই বললাম। শুধু হামিদ নয়, আমিও বেঁচে নেই, আমি মরে গেছি। চারুলতা মরে গেছে অনেক আগেই। আজ চারুলতার শরীরে আমি আছি। চারুলতার মৃত্যুর পরপরই তার শরীর আমার দখলে চলে এসেছে। প্রকৃতপক্ষে চারুলতা বলতে কেউ নেই। হিমেলের মাথায় কিছুই ঢুকছে না। চারুলতা বেঁচে নেই মানে কি? চোখের সামনে জলজ্যান্ত একটা মেয়ে বসে থেকে কি না বলছে সে মারা গেছে। হামিদ মারা গেছে, আবার শাওনও কি না মারা গেছে। কি সব অদ্ভুত কথাবার্তা। আমাকে কি আপনি সাহায্য করবেন? বিশ্বাস করুন, পৃথিবী থেকে একটা আবর্জনা সরিয়ে ফেলবো আমি। তার কারণ পৃথিবীতে অন্য কোনো দূষণ হবে না। দয়া করে আমাকে একটু সাহায্য করুন। চারুলতার খুনিকে ধরতে আমাকে সাহায্য করুন প্লিজ। চারুলতার খুনিকে ধরতে সাহায্য করব মানে? তাহলে তুমি কে? আমি চারুলতা। দেখো চারুলতা, তুমি একদম কথা পেঁচানোর চেষ্টা করবে না। আগের বারও তো নিজের মন গড়া কাহিনী বলে আমাকে বলেছিলেন আমি কাহিনী পেঁচাচ্ছি। আসলেই কি আমি সেদিন পেঁচিয়েছিলাম কাহিনী? হিমেল উত্তর দিতে পারে না। আসলেই চারু কাহিনী পেঁচায়নি, তার জীবনে ঘটেছিল অন্য ঘটনা। কিন্তু এইসব কি অবাস্তব কথা, যার কোনো অর্থই নেই? আমি তাকে খুন করব, নইলে আমার আত্মাও শান্তি পাবে না। যে দোষ করেছে তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত। কোন আইনের হাতে তুলে দেওয়া উচিত? যে আইনে কিছু টাকা ঢাললেই কয়েক বছর পর মামলা শেষ হয়ে যায়, সে আইনে? তুমি কাকে খুন করতে চাও? কি করেছিল সে? আমি যদি জানতাম তাহলে আজ পুলিশের কাছে আসতাম না। যাকে তুমি দেখোইনি সে তোমার কি ক্ষতি করে ফেললো যে তাকে তুমি মারতে এত উতলা? চারুলতাকে হত্যার দায় সম্পূর্ণ তার। তার জন্যই আজ আমি এখানে আপনার সামনে বসে আছি। বুঝলাম সে হয়তো এমন কিছু করেছে যাতে তুমি আজ সেখানে ভাই, তাই তুমি আজ নিজেকে জীবিত বলে মনে করছো না। কিন্তু হামিদকে কেন মৃত বলছো? কেন বলছো তার অস্তিত্ব নেই? মিথ্যে তো বলিনি আমরা। আমার আর আমার ভাইয়ের জীবন এমন না হলেও পারতো। হামিদের সাথে আর কখনো দেখা হয়েছিল তোমার? চারু নিরুত্তর, অন্যদিকে তাকিয়ে আছে সে। কিছু প্রশ্ন এমনভাবে সে এড়িয়ে যায় যেন সে প্রশ্নটা শোনেইনি। চারুকে হঠাৎই কেমন বিষণ্ণ মনে হচ্ছে হিমেলের কাছে। আসলেই কি সে বিষণ্ণ? পুলিশ হওয়াটা বাদ দিয়ে মানুষ হিসেবে তোমাকে একটা কথা বলি চারুলতা, তুমি খুব বড় ভুল করেছ আত্মসমর্পণ করে। তোমার উচিত ছিল তাকে নিজে খুঁজে হত্যা করা, তারপর আত্মসমর্পণ করা। এদেশের আইন তাকে খুঁজবে না, কিন্তু তোমাকে ঠিকই শাস্তি দেবে। আপনি বাঁচাবেন আপনি বাঁচাবেন আমাকে? না, সে পথ খোলা নেই আমার। আমি চাইলেও তোমাকে সাহায্য করতে পারবো না। নিয়মের কঠিন বেড়াজালে আটকে আছি আমি। ঠিক আছে, আমাকে না হয় নাই বাঁচালেন, তাকে খুঁজবেন, খুঁজে তাকে তার যোগ্য শাস্তি দেবেন। আমি নিজের হাতে তার খুন করতে চাই। না, উপর মহল থেকে আদেশ না পাওয়া অবধি আমি সেটাও করতে পারবো না। সবেমাত্র জয়েন করেছি আমি, এখনো এত পাওয়ার হয়নি আমার। আমার জায়গায় আপনার বোন থাকলেও কি আপনি আমাকে বাঁচাতেন না? আমার কোনো বোন নেই চারুলতা, আমি জানি আমি মানসিকভাবে খুবই দুর্বল, তাই তুমি আমাকে ব্যবহার করতে চাও নিজের কাজ আদায়ের জন্য। কিন্তু তারপরেও যদি আমার সাধ্য থাকতো, আমি বোধ হয় তোমাকে সাহায্য করতাম। আমার কেসটা কি কোর্টে পাঠানো হয়েছে? কি শাস্তি হবে আমার?
হয়েছে। 5 জনকে হত্যা করেছো তুমি, খুব শীঘ্রই তোমার বিচার হবে। আর রায় নিঃসন্দেহে মৃত্যুদণ্ড। মৃত্যুর আগে কি আমি আরেকটা নরকের কীটকে খুন করতে পারবো না? মনে হয় না পারবে। তবে তোমার জন্য আমার খুবই খারাপ লাগবে, কিছুই করার নেই আমার। চারুলতা আবার আগের মতো নিশ্চুপ। মৃত্যুর কথা শুনেও যেন কোনো কষ্ট নেই তার। কষ্ট হবে কিভাবে? মানুষের মৃত্যু তো একবারই হয়। চারুর মৃত্যু তো হয়ে গেছে। হিমেল বেরিয়ে এলো সেখান থেকে। সাজিদ সীমা দুজনেই নিশ্চয় চলে এসেছে। সেদিকে যেতেই দেখা গেল সীমা খুব জোরে একজন রোগা পাতলা মানুষকে মেরে কিছু স্বীকার করতে বলছে। আর লোকটি কান্না করতে করতে বলেছে সে কিছুই করেনি, কিন্তু সমস্ত প্রমাণই তার বিরুদ্ধে। প্রথম প্রথম সবাই এমন দোষ অস্বীকার করে। এইসব মারের দৃশ্য এখনো অবধি হজম করতে শেখেনি সে। কিছুটা দূরে সরে যেতে চাইল সে, কিন্তু তখনই সীমা তাকে ডেকে নিল। হিমেল, আচ্ছা মতো এর ধোলাই করো। যতক্ষণ না অবধি সব স্বীকার করে ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়বে না। হিমেল পড়ে গেল বিপাকে। যেখানে সে এইসব দেখতে পর্যন্ত পারে না, সেখানে তাকে এইসব কাজ করতে দেওয়া হলো। কোনো মতে অজুহাত দেখিয়ে সেখান থেকে বেরিয়ে এলো সে। তখনই তার কাঁধে হাত রাখলো সাজিদ। মাত্র তো জয়েন করলে, আরও কত কিছু দেখবে। এমন নরম মন নিয়ে তোমার পুলিশে জয়েন করা উচিত হয়নি। কিছুদিনের মাঝে সব ঠিক হয়ে যাবে স্যার। তাই নাকি? স্যার, আমি আজ চারুলতার সাথে কথা বললাম। মেয়েটা কেমন অদ্ভুত সব কথা বলছে। কাল আমি রেকর্ড চেক করে দেখলাম শাওন বেঁচে আছে। চারুলতা বলে শাওনকে নাকি তারপর খুন করা হয়েছিল। এমনকি হামিদও নাকি বেঁচে নেই। এমনকি ও নিজেও নাকি বেঁচে নেই। হোয়াট? ও বেঁচে নেই মানে কি? জানি না স্যার। হয় মেয়েটা পাগল হয়ে গেছে, নয়তো আমাদের গল্প বানানোর চেষ্টা করছে। আমার কিন্তু তা মনে হয় না স্যার। রাত 1টার সময় বাড়ি থেকে চলে গিয়েছিল হামিদ। না, পালায়নি। সকলের সামনে দিয়েই হেঁটে গিয়েছিল সে। চারুকেও বলেছিল খুব শীঘ্রই সে চারুকে নিতে আসবে। হয়তো 1 সপ্তাহ লাগবে না, তার আগেই সে চলে আসবে। হামিদকে কিছুটা দূরে এগিয়ে দিতে গিয়েছিল চারু। হামিদ অবশ্য তাকে বেশি দূর নিয়ে যায়নি। নদী অবধি আসার পরেই তাকে বাড়ি চলে যেতে বলেছিল। নদী থেকে বাড়ির দূরত্ব সর্বোচ্চ 5 মিনিটের, কিন্তু চারু বাড়িতে ফিরে গেল না। সে বসে রইল নদীর পাড়ের সেই গাছের নিচে। এত রাতে কখনোই আগে সে নদীর পাড়ে আসার সাহস করেনি, কিন্তু আজ তার ভয় হচ্ছে না। মনে হচ্ছে তার কিছু হারানোর নেই, এমনকি তার জীবনের মায়াটাও নেই আর। যখন কোনো মানুষের জীবনের মায়া থাকে না, সে আর কোনো কিছুতেই ভয় পায় না। তখন তার দ্বারা অসাধ্য সাধন করা অসম্ভব। চারু জানে আজকের পর থেকে যতদিন না পর্যন্ত হামিদ ফিরে আসে, ততদিন পর্যন্ত তার জীবন হবে নরক যন্ত্রণার চেয়েও কঠিন। কিন্তু তার কিছুই করার নেই। ভয় লাগছে না, কান্না পাচ্ছে না, নিজেকে কেমন যেন অনুভূতিহীন লাগছে তার কাছে। ঠিক এমন সময় তার পাশে এসে বসলো শাওন। চারু দেখেও না দেখার ভান করে রইল। এত রাতে শাওনের এখানে আসার প্রশ্নই ওঠে না। হয়তো সে ভুল দেখছে, নইলে শাওনের রূপে কোনো ভূত তার সাথে বসে রয়েছে। কিন্তু তারপরেও চারুর উঠতে ইচ্ছে করছে না। বিন্দুমাত্র ভয়ও লাগছে না। ভূত প্রেত যাই হোক, শাওনের চেহারাকে ভয় পাওয়ার কি আছে? ইস, কি মায়াবী চেহারা! ভূত যদি এমন মায়াবী চেহারা হয়, তাহলে তাকে ভয় পেতে হবে কেন? হামিদ কই গেল চারু? তোমার জন্য, তোমার তো জানার কথা। তুমি ভূত মানুষ, তুমি তো জানবেই। ভূত মানুষ মানে আমারে তোর ভূত মনে হয়? আমার চেহারা কি ভূতের মতন? আর ভূত মানুষ আবার কি হয়? ভূত নয় মানুষ। না, তোমার চেহারা ভূতের মতো হবে কেন? তোমার চেহারা খুবই মায়াবী। তোর চেয়ে বেশি না, তুই আমার চেয়েও অনেক বেশি সুন্দর আর মায়াবী। তুমি কি সত্যি এসেছো শাওন ভাই, নাকি আমার কল্পনা? কল্পনা হইব কেন? জলজন্ত আমি বইসা রইছি, বিশ্বাস না হইলে শুয়ে দেখ। শাওন নিজের হাত বাড়িয়ে দিল, কিন্তু চারু শোয়ার ইচ্ছে হলো না। শুয়ে দিলেই যদি শাওন হারিয়ে যায়। এত রাতে এখানে কি করতে এসেছো? ভাইজান কি যেন একটা পাঠাইছিল আমার জন্য, সেইটাতে সেটাই নিতে বাস স্টেশনে গেছিলাম। আসার সময় নদীর পাড়ের তরে আর হামিদে দেখলাম। এত রাতে এসে কি দিয়ে গেল তোমাকে? সকালে দিলেই তো হতো। সকালে দিলে কি আর এখন তোরে পাইতাম? তোর কি মন খারাপ চারু? না, মন খারাপ হবে কেন? এই যে হামিদ চইলা গেল, আর তুই এখানে আইসা বইসা রইছস। চারু কিছু না বলে শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়লো। শাওনকে বোধ হয় সব বলা উচিত, কিন্তু চারু বলতে পারছে না। কেন যেন মনে হয় শাওন তার সমস্যাগুলোর যথাযথ মানে বুঝবে না। তার এখনো চারুর কষ্ট অনুধাবন করার ক্ষমতা হয়নি। সে শুধু জানে চারুকে পাগলের মতো ভালোবাসতে। ভালোবাসা ছাড়া আর কোনো কোনো কাজ নেই। সে চারুর কষ্ট দেখে না, দুঃখ বোঝে না, তাকে সান্ত্বনাও দেয় না। সে কোনোভাবে চারুর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নয়। সে শুধু অসীম ভালোবাসা দিয়ে যায়। চারু খুব করে চায় শাওন তার কষ্টগুলো বুঝে ওকে আগলে রাখুক, কিন্তু শাওন সেটা কখনোই করে না।
তার ভালোবাসার প্রতিটা বাক্যে থাকে চারুর সৌন্দর্যের প্রশংসা। ভালোবাসা কেন সে সৌন্দর্য দিয়ে প্রকাশ করবে? একটু সুখ দুঃখের ভাগিদার হয়ে কি বলা যায় না, চারু যাই হয়ে যাক আমি সারা জীবন তোমার পাশে আছি। এই মুহূর্তে চারুর মনে হলো এখানে শাওন না থেকে শিহাব থাকলেই বোধহয় ভালো হতো। শিহাব চারুর কষ্টগুলো বুঝে, তাকে নিয়ে চিন্তিত, সবসময় তার ভালোটাই শিহাব চায়, ভালো উপদেশ দেয়। এমনকি চারুর মাঝে মাঝে মনে হয় শিহাব তার ভবিষ্যৎ নিয়েও চিন্তিত। শিহাবের কোনো কথায় চারুর সৌন্দর্যের প্রশংসা ফুটে ওঠে না, তার প্রতিটি বাক্যে চারুর মন শান্ত হয়ে আসে। শিহাব তাকে বুঝতে পারে, তার মতামত সুন্দরভাবে গ্রহণ করে। তার চিন্তা ভাবনায় শাওনের মতো বাচ্চামো নেই, সে সবসময় আবেগ পরিহার করে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এখানে শাওনের জায়গায় যদি শিহাব থাকতো তাহলে নিশ্চয়ই চারুকে জিজ্ঞেস করতো করতো না মন খারাপ কিনা, উল্টো চারুর মন ভালো করার চেষ্টা করত। আচ্ছা, শাওন কি শিহাবের মতো হতে পারে না? কিংবা এখন ওকে এখানে সান্ত্বনা দেওয়ার জন্য শিহাব থাকতো? চারু নিজের চিন্তা ভাবনার কথা মনে করেই চমকে উঠল। ছি, এইসব কি ভাবছে ও? এই মাঝরাতে কিনা ও চাইছে ওর পাশে শিহাব বসে থাকুক? শাওনকে তার প্রাপ্তবয়স্ক মনে হচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক, শিহাব ওকে ভালোভাবে বুঝতে পারে, তার জন্য সে কখনোই চাইতে পারে না এই মাঝরাতে শিহাব তার সাথে থাকুক। সে শাওনকে ভালোবাসে, শাওনেরই উচিত তার পাশে থাকা, তাকে মানসিক প্রশান্তি দেওয়ার কাজ শাওনের। সে কাজ শিহাব কেন করতে যাবে? তবে কেন সে মানসিক প্রশান্তির জন্য শিহাবকে খুঁজছে? সে তো শাওনকে ভালোবাসে, তাহলে শিহাবের প্রতি তার কেমন অনুভূতি? সময় ছুটে চলে আপন গতিতে, তাকে থামানো সাধ্যকার। তেমনি হামিদ চলে গেছে, প্রায় 2 মাস হতে চলল, কিন্তু এখনো অবধি ফিরে আসেনি সে। চারু প্রতিদিন অপেক্ষা করে, আজ বোধ হয় হামিদ ফিরে আসবে, কিন্তু না, হামিদ আসে না। কিন্তু আশা ছাড়ে না চারু নিজেও। সে বিশ্বাস করে একদিন হামিদ ফিরে আসবেই। এক একটা নতুন দিন তার জন্য বাঁচার নতুন আশা। দিন ফুরিয়ে যাওয়ার আগে ফিকে হয়ে আসে তার বাঁচার আশাও। চারু জানতো হামিদ চলে যাওয়ার পর তার জীবন খুব যন্ত্রণাদায়ক হবে, তাই হয়তো এত অত্যাচারের পরেও সে নিজেকে টিকিয়ে রাখতে পেরেছে। কারোর কাছে কষ্ট মুখ ফুটে বলতে পারে না, কাউকে বলতেও পারে না নাজিমুদ্দিন আর শেফালি আগের সম্পর্কের কথা। তাদের যদি গ্রাম থেকে বের করে দেয় তাহলে চারুর কি হবে? সে কিভাবে বেঁচে থাকবে? একটা একা মেয়ে কিভাবে বেঁচে থাকে? হামিদ থাকলে যেটা হওয়া খুবই সহজ ছিল, হামিদ চলে যাওয়ায় সেটা হয়েছে কঠিন থেকে কঠিনতম। চারুর বিয়ের তোড়জোড় করছে নাজিমুদ্দিন আর শেফালি। চারু বুঝতে পারে, কিন্তু তার বলার কিছুই নেই। তার জীবন বোধ হয় এভাবেই ধ্বংস হওয়া লেখা আছে। বিকেলবেলায় নদীর পাড়ে এসে বসে থাকে চারু। এই সময়টুকু তার নিজস্ব। সন্ধ্যা নামার কিছুক্ষণ আগে কেউ এখানে আসে না, তাই শাওনও এসে চারুকে প্রতিদিনই সঙ্গ দেয়। এভাবে প্রতিদিন দেখা করলে কারণ না কারণ নজরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই শাওন কোথাও থেকে অনেকগুলো বাচ্চা জোগাড় করেছে। কেউ এলেই যেন তারা জানায় আর ওরা সতর্ক হয়ে যেতে পারে। বেশিরভাগ সময়ই তাদের মধ্যে কোনো কথা হয় না। চারু একদৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে থাকে। শাওন কথা এগুতে চাইলেও চারু হু হা ছাড়া কিছুই করে না। বাধ্য হয়েই শাওনও চুপ করে নদী দেখতে থাকে। এই কয়েকদিনেই চারু যেন নিষ্প্রাণ হয়ে গেছে। তার ধারণা চারু হামিদের জন্য কষ্ট পায়, কিন্তু প্রতিবারের মতো এবারেও শাওন চারুর দুঃখগুলো বুঝতে পারে না। তোর চোখ মুখ এমন শুকাইয়া যাইতেছে কেন চারু? ঠিক মতো খাস না? চারু নিরুত্তর। আসলেই সে 2 দিন যাবৎ কিছু খায় না। কাজে কোনো ভুল করলেই শেফালি তাকে না খাইয়ে রাখে, তাতে সায় দেয় নাজিমুদ্দিন নিজেও। চারুর মাঝে মাঝে চিৎকার করে নাজিমুদ্দিনকে বলতে ইচ্ছে করে, বাবা তুমি এমন করো কেন আমার সাথে? আমার কষ্ট কি তোমার চোখে পড়ে না? না পড়লে কেন পড়ে না? আমি তো তোমারই মেয়ে, তোমারই অংশ, তাও কেন আমার কষ্ট তুমি দেখতে পাও না? হাত পুড়ে যাওয়ার দাগ, শেফালি উনুন থেকে কাঠ উঠিয়ে সেটা দিয়ে ছেঁকা দিয়েছিল চারুর হাতে। আবার সে হাত দিয়েও সব কাজ একা হাতে করিয়েছে। এমনকি 105 ডিগ্রি জ্বর নিয়েও সমস্ত কাজ একা হাতে করতে হয়েছে চারুকে। স্বাভাবিক অবস্থায় হয়তো এত জ্বরে অনেক দাঁড়িয়ে থাকতে অবধি পারে না। কিরে, কথা কস না কেন? চোখের নিচে কালি পড়ছে কেন? ঠিকঠাক ঘুমাস না? চোখ এমন গর্তে ঢুইকা গেছে কেন? কেন আমাকে সুন্দর লাগে না? সুন্দর না লাগলে আমাকে ভালোবাসবে না নাকি? পাগল হইছস? কি বলস এইগুলা? ঠিক বলেছ। পাগলি বোধ হয় আমি হয়ে যাচ্ছি শাওন ভাই। বাবা মনে হয় না বেশি দিন আমাকে রাখবে, খুব শীঘ্রই বিয়ে দিয়ে দেবে। সে সেখানে গিয়ে যদি একটু শান্তি পাই। মজা নেস আমার সাথে? আমি কসম কইরা কইলাম, তোর বিয়ে অন্য কারোর লগে হইলে আমি বিষ খামু। তুই শুধু আমার। তোমার মা তো মানে না শাওন ভাই।
তরে নিয়া আমি দূরে চইলা যামু, ভাইজান সব ব্যবস্থা কইরা দিব। আমি কিভাবে যাব? আমি যদি চলে যাই তাহলে আমার ভাই আমাকে নিতে আসলে তো আমাকে পাবে না। তুই এখনো বিশ্বাস করস হামিদ? তুই এখনো বিশ্বাস করস হামিদ ফিরে আইব? 7 দিনের কথা বইলা গেছে, 2 মাস শেষ হইতে চলল। মানুষ তো 10 বছর পরেও ফিরে আসে, তাহলে আমার ভাই কেন আসবে না? পাগলের মতো কথা কইস না তুই। 2 কুলি হারাবি শেষে হামিদ আর ফিরব না। যদি ফিরে, আর যদি ফেরার আগেই তোর বিয়া দিয়া দেয়, বিয়ে ঠিক করে ফেললে না হয় তোমার সাথে চলে যাব, কিন্তু আবার আমি ফিরে আসব, আমার ভাই আমাকে খুঁজতে আসবে। আমি জানি শাওনার কথা এগোনোর জন্য কথা পায় না। কি বোঝাবে চারুকে? চারুর আচরণ মাঝে মাঝে বাচ্চাদের মতো হয়ে যায়, আর সেই বাচ্চা চারুকে কিছুই বোঝানো যায় না। সে বুঝতে চায় না, বোঝানোর সাধ্য অন্তত শাওনের নেই। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে বাসায় ফিরে এলো চারু। তাকে দেখেই আবার শেফালি চিৎকার চেঁচামেচি শুরু করলো। চারুর এই বিকেলে বের হওয়া সে খুবই অপছন্দ করে, এর জন্য কম গালমন্দ খেতে হয় না চারুকে। চারুর আর এখন এসব গায়ে লাগে না। শেফালিও চারুর উপর মনমতো অত্যাচার করতে পেরে খুব খুশি। হামিদ থাকাকালীন যেসব চারুকে দিয়ে করানোর চিন্তাও করতে পারতো না, এখন অনায়াসে চারুকে দিয়ে সেসব কাজও করায়। আবার কাটে এক বিষাদময় রাত। চারুর বেঁচে থাকার জন্য শুরু হয় নতুন এক উদ্দীপনা, এক নতুন দিন। দিন শেষ হওয়ার সাথে সাথে আবারও ফিকে হয়ে যাবে সেই উদ্দীপনা। তোরে একটা শাড়ি কিনা দিছিল না? আইস ওইটা পরবি। তোরে দেখতে আইব, সুন্দর কইরা সাজবি। পছন্দ না হইলে তোর কপালে দুঃখ আছে। আর এমন শুকনা মুখে বইসা থাকবি না, ওদের সামনে বইসা যেন হাসতে দেখি। চারু কিছুই বলল না। যেখানে ওর কথার কোনো দামই নেই সেখানে কথা বলা বোকামির কাজ। বিয়েটা হয়তো দিয়েই দেবে। নাজিমুদ্দিন বা শেফালি নিশ্চয়ই যাচাই বাছাই করবে না, কারোর ঘাড়ে গছিয়ে দিতে পারলেই তারা বাঁচে। আগে দেখতে হবে বিয়ে কবে ঠিক করে, তারপর হিসেব করে তার আগের দিন চলে গেলেই হবে। বিয়ের আগের দিন অবধি সে হামিদের জন্য অপেক্ষা করবে। আচ্ছা, শাওন তাকে নিয়ে কোথায় যাবে? দূর যাবে কোথাও একটা। এত ভেবে লাভ আছে? শিহাবি নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবে। শেফালি এসে কিছু চিড়া দিয়ে গেল, শুকনো চিড়া। চারুর গলা দিয়ে সেটা নামতে চাইল না। কোনো মতে দুমুঠো খেয়ে বাকিগুলো রেখে দিল। পেট ভরেনি, ভরার কথাও না। খাওয়া শেষে চারু নিজের কাজ শুরু করলো। কাজ শেষে যথারীতি শেফালির কথা মতো তৈরিও হয়ে নিল। চারুকে বাইরের বারান্দায় নিয়ে যাওয়া হলো। সেখানেই একটা কোনো খুব সুন্দর করে সেখানেই একটা কোণ খুব সুন্দর করে গোছানো। এখানেই চারুকে দেখানোর জন্য পাত্রপক্ষকে রাখা হয়েছে। চারু তাদের সামনে থাকা একটি চেয়ারে বসলো। দুজন মধ্যবয়স্ক লোক, সম্ভবত পাত্রের বাবা আর কাকা। তোমার নাম কি? চারুলতা। শুনলাম এখনও নাকি লেখাপড়া করো। কোন ক্লাস? 10ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। বয়স কত তোমার? 15। আরও কিছু প্রশ্নোত্তরের মুখোমুখি হতে হলো চারুকে। শেফালি আর নাজিমুদ্দিন পাশেই বসেছিল। তারা নিজেদের মধ্যে কিছু কথা বলছিল। কথার ধরনেই চারু বুঝলো এরা পাত্রের বাবা কাকা কেউ নয়, এরাই স্বয়ং পাত্র এবং পাত্রের বন্ধু। কথায় শুনতে পারল পাত্রের নাম জামাল হোসেন আর তার শখের বন্ধুর নাম সবুজ আলী। দুজনের ঠোঁটই পান খাওয়ার ফলে লাল হয়ে আছে। চারুর কেমন গা ঘিন ঘিন করে উঠল। এমন একজন লোকের সাথে কিনা চারুর বিয়ে হবে? এই লোকগুলোর দৃষ্টি চারুর ভালো লাগছে না। মনে হচ্ছে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে তাকে। ছি, কি অস্বস্তিকর পরিবেশ। চারুকে পছন্দ হয়েছে জামাল হোসেনের। তাদের কথাবার্তায় ঠিক করা হলো শুভ কাজ দেরি করতে নেই। তাই আজ রাত 8টায় চারুর সাথে জামাল হোসেন নামক মধ্যবয়স্ক লোকটার বিয়ে হবে। চারু অবাক বিস্ময়ে এই 4জন লোকের দিকে তাকালো। ওর কাছে থেকে কেউ অনুমতি নেওয়ার কথা ভাবলো না, এমনকি বিয়ের জন্য সময়ও নিল না। আজ রাতেই নাকি চারুর বিয়ে। এখন কি হবে? হামিদ এখানে নেই, শিহাব শহরে, আর শাওন কিছু জানে না। যেভাবেই হোক শাওনের সাথে যোগাযোগ করতে হবে, কিন্তু কিভাবে? কালকে বিয়েটা ঠিক করলেও আজ বোধ হয় তারা চলে যেতে পারত, কিন্তু এখন কি হবে? চারুর বিয়ের খবর দ্রুতই পৌঁছে গেল প্রতিবেশীদের কাছে। জামাল হোসেন বা সবুজ আলী যায়নি। বিয়ে শেষ করে একেবারে চারুকে নিয়ে বাসায় ফিরবে তারা। বিকেল 5টা। গ্রামবাসীরা দলে দলে দেখতে আসছে চারুকে। অনেকে আবার জামাল হোসেনকে দেখে মনে মনে আফসোস করছে। মনোরমা বেঁচে থাকলে কখনোই এর সাথে চারুর বিয়ে হতে দিত না। অবশ্য গ্রামে এমন বিয়ে অহরহ হয়ে চলেছে। নাজিমুদ্দিন নিজেও তো প্রায় 50 বছর বয়সে মাত্র 20 বছর বয়সী এক যুবতীকে বিয়ে করেছে।
নিজের ঘরে অনুভূতিহীন পাথরের মতো বসে রয়েছে চারু, আর শেফালি তাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না। সাথে সব সময় কেউ না কেউ বসে আছে। চারুকে কেউ বিন্দুমাত্র একা ছাড়ছে না। অনেকে আবার চারুকে সাজানোর প্রস্তুতি নিচ্ছে, তবে চারু নিশ্চুপ। পুরো গ্রামবাসী তো জেনে গেছে চারুর বিয়ের কথা, তবে শাওন কি জানে না? তার পাশেই একদল তরুণী শাড়ি গয়না গুছিয়ে রাখছে। কিছুক্ষণের মাঝেই তারা চারুকে সাজানো শুরু করবে। এমন সময় ঘরে প্রবেশ করলো টুনির মা। সে সবাইকে বাইরে গিয়ে রান্নার কাজ সামলাতে বলে নিজে চারুর পাশে এসে বসলো। কেমন আছোস মা? চোখ মুখ এমন শুকনা কেন? আমি ভালো আছি চাচি। আমি তোর আমি তো তোর মায়ের মতন। মায়ের কাছে মিথ্যা কস কেন? আমি বুঝতে আমি বুঝতাছি বিয়াতে তুই রাজি না। মনোরমা আপা থাকলে তো আর তোর জীবনটা এমন হইতো না। থাক মা, কষ্ট পাইস না। জীবনে অনেক কিছু সহ্য করতে হয়। সহ্য কর, ধৈর্য ধর, দেখবি ভালো হইব। জামাই নিয়া মন খারাপ করিস না। জামাই তকদিরে লেখাই থাকে, ওইটা বদলান যায় না। কিন্তু রয়ে সয়ে সংসার করবি, দেখবি সুখী হবি। দোয়া করি মা, স্বামী সোহাগী হ। চারু কিছু বলল না। জন্মের পর থেকেই দেখে আসছে এই মহিলা তাকে খুবই স্নেহ করে। তার মাঝেই মায়ের ছায়া দেখতে পায় চারু। সে এতক্ষণ যাবৎ যা বলে গেল সবাই চারুর ভালোর জন্য। সবই চারুর ভালোর জন্য। সে উঠে চলে গেল। পাশে বসে রইল টুনি। ছোট থেকেই অকারণে মেয়েটা চারুর খুব ভক্ত। বয়স মাত্র 7 বছর। সে কি বুঝতে পারছে চারুর বিয়ে? আচ্ছা, বিয়ে মানে কি টুনি বোঝে? চারু আপা, তোমার বিয়া হইয়া যাইতেছে। চারু কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। হঠাৎই তার মাথায় আসলো টুনিকে দিয়ে শাওনকে খবর পাঠানো যেতে পারে। টুনি, আমার একটা কাজ করতে পারবি? কি কাম চারু আপা? পারবি কি না সেটা বল। তুমি যেটা কইবা আমি সেটাই পারমু। চারুর মুখে একটা স্বস্তির হাসি ফুটে উঠল। সে খুব দ্রুত একটা কাগজ নিয়ে দুইটা লাইন লিখল। শাওন ভাইকে চিনিস টুনি? চিনমু না কেন, কিন্তু তারে তো 2 দিন ধরে দেখি না। পরশু ঈদ তো, তাই তার অনেক কাম এখন। শোন, এই কাগজটা রাখ, নিয়া শাওন ভাইয়ের কাছে দিবি। আর কাউকে এই কাগজের কথা বলবি না। শাওন ভাইয়ের সাথে মানুষ থাকলে কিছু একটা বলে তাকে দূরে সরাবি, তারপর কাগজটা দিবি। পারবি তো? খুব পারবো। তাহলে তাড়াতাড়ি যা। টুনি ছুটে দরজা দিয়ে বেরিয়ে গেল। কিছু দূর যেতেই সে তার বন্ধুদের দেখতে পেল। সবাই একসাথে কানামাছি খেলছে। টুনিকে দেখে তারা টুনিকে ডেকে নিল। ছোট টুনি খেলার লোভ সামলাতে পারল না। কাগজটা কোমরে গুজে নিয়ে সবার সাথে কানামাছি খেলায় ব্যস্ত হয়ে গেল। সন্ধ্যা 7টা পার হয়েছে কিছুক্ষণ আগেই, অথচ শাওন এখনো আসেনি। তার তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। চারু বুঝতে পারল না কেন শাওন আসছে না। টুনি ঠিকঠাক মতো শাওনের কাছে কাগজটা পৌঁছাতে পেরেছে তো? খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই টুনির মনে পড়ল চারু তাকে একটা কাগজ শাওনের কাছে পৌঁছে দিতে বলেছিল। কাগজটা এখনও তার কোমরে গোজা। টুনি খুব জোরে জমিদার বাড়ির দিকে দৌড় লাগালো। শাওনকে দেখা গেল খুব দ্রুত ছুটে একাজ ওকাজ করছে। অপরদিকে চারু যে তার থেকে সারা জীবনের মতো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সে খেয়াল নেই তার। সৌভাগ্যক্রমে টুনি এসে শাওনকে একাই পেল। কী রে টুনি, এত রাইতে তুই এইখানে? সব ঠিক আছে? টুনি চারুর দেওয়া কাগজটা শাওনকে দিয়ে দৌড়ে ছুটে পালালো। বাসায় দেরি করে গেলে মা তাকে খুব মারে। শাওন হতভম্ব হয়ে গেল। এটা কি হলো? টুনি এভাবে ছুটে পালালো কেন? সে কাগজটা ফেলে দিতে উদ্যত হলো। কে জানে কিসের কাগজ দিয়ে গেল টুনি। এখন ওর এইসব হাবিজাবি দেখার মতো সময় নেই। শাওন কাগজটা ফেলে দিয়ে নিজের কাজের দিকে ফিরে গেল। কিন্তু কি মনে করে আবার পেছনে এসে কাগজটা তুলল সে। কাগজটা ভাঁজ করা। হাবিজাবি কাগজে ভাঁজ থাকার কথা না। শাওন কাগজটা খুলতেই 2 লাইন চোখে পড়ল। শাওন ভাই, আজ রাত 8টায় আমার বিয়ে। তুমি যেভাবে পারো আমাকে এখান থেকে নিয়ে যাও। সম্পূর্ণ কাগজ শুধু 2 লাইনই লেখা, কিন্তু এই 2 লাইন শাওনের অন্তরাত্মা অবধি কাঁপিয়ে তুলতে যথেষ্ট। শাওন দ্রুত ঘড়ি দেখল। 4:44 বাজে। ওর কাছে আর মাত্র 16 মিনিট বাকি। শাওন পাগলের মতো হয়ে গেল। কি করবে কিছুই সে বুঝতে পারছে না। সে একা এখানে কিছুই করতে পারবে না। সে দ্রুত ঘরের দিকে ছুটে চলল। টেলিফোনের দিকে এগোতেই দেখল তার তার খোলা। টেলিফোনের কোনো সমস্যা হলে তার খুলে রেখে দেয় জমিদার গিন্নি। তার লাগানো বৃথা চেষ্টা না করে শাওন দ্রুত ছুটে গেল শিহাবের ঘরের দিকে। কিন্তু সেখানেও কারোর সাথে হাসি মুখে কথা বলছে জমিদার গিন্নি। কাউকে বাসায় ঈদের দাওয়াত দিচ্ছে। শাওন দ্রুত ছুটে মিলির ঘরের দিকে গেল। সেখানে টেলিফোন থেকে শিহাবের টেলিফোনে ফোন দিল, কিন্তু কেউ ধরল না। শাওন আরও 2বার চেষ্টা করলো।
তারপর অফিসের টেলিফোনে ফোন করলো, সেখান থেকে জানালো শিহাব কিছু কাজে ঢাকার বাইরে গেছে, ফিরতে ফিরতে সকাল হবে। শাওন আর কিছু ভাবলো না, এখন কিছু ভাববার সময় নেই। খুব দ্রুত ছুটে গেল চারুর বাড়ির দিকে। শিহাব নিশ্চয়ই এখন ওকে কিছু উপায় বলতে পারতো, কিন্তু শাওন এখন সম্পূর্ণ নিরুপায় হয়ে ছুটে চলছে চারুর বাড়ির দিকে। কে জানে ওখানে গিয়ে কি বলবে শাওন। চারুকে বসানো হয়েছে জামাল হোসেনের পাশে, কাজীও বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। চারু শুধু ভাবছে কি থেকে কি হয়ে গেল, এটা কি আসলেই হওয়ার ছিল? কাজে বিয়ে পড়ানো শুরু করে দিল। প্রথমে জামাল হোসেনকে কবুল বলতে বলা হলো, সে নিয়ম মেনে পরপর 3বার কবুল পড়ল। এবার চারুকে কবুল বলতে বলা হলো। চারু চুপ করে রইল। আচ্ছা, শাওন কেন এলো না? সে কি জানে না এখানে কি হবে? চারুর মনে হতে লাগলো এখনই শাওন এসে যাবে আর এই বিয়েটা ভেঙে দেবে। আবার মনে হচ্ছে এখনই হামিদ আসবে আর বলবে এই বিয়ে হবে না। আবার মনে হচ্ছে শিহাব এসে এখনই শাওনের সাথে ওর বিয়ের প্রস্তাব দেবে। কিন্তু এমন কিছুই হলো না। না এলো শাওন, না এলো হামিদ, আর না এলো শিহাব। সর্বোচ্চ সময় নেওয়ার পর চারু প্রথমবার বলল কবুল। কাজী আলহামদুলিল্লাহ বলে তাকে আবারও কবুল পড়তে বলল। চারু এখনও এক বুক আশা নিয়ে বসে রইল। মনে হচ্ছে এখনই কেউ না কেউ আসবে, এভাবে তার জীবনটা বরবাদ হতে পারে না। কিন্তু না, কেউ এলো না। বাধ্য হয়ে চারু দ্বিতীয়বার বলল কবুল। এইবার তাকে তৃতীয়বার বলা হলো কবুল বলতে। চারুর বুক ভার হয়ে গেল। এই এক কবুলে তার জীবন এইবার সম্পূর্ণ বদলে যাবে। শেষবারের মতো একবার দরজার দিকে তাকিয়ে চারু তৃতীয়বারের মতো বলল কবুল। চারুর তৃতীয় কবুল বলার সাথে সাথে শাওনের আগমন ঘটল। বিয়ে সম্পূর্ণ হয়েছে, সবাই মোনাজাত নিচ্ছে। শাওন হতভম্ব হয়ে দরজা ধরে দাঁড়িয়ে গেল, হাঁপাচ্ছে সে। তারই সামনে তার চারু অন্য কারো হয়ে গেল, আর সে কিছুই করতে পারল না। বুকটা যেন ভেঙে গুড়িয়ে যাচ্ছে তার, মাথাটাও কেমন ঘুরছে। আচ্ছা, এটা কি হলো? শাওন কি মারা যাচ্ছে? শাওন সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল, আর তার উপর বেশ বড়সড় একটা কাঠের টুকরো পড়ল। সবাই মনে করলো কাঠের টুকরো পড়ায় শাওন অজ্ঞান হয়ে গেছে। ব্যতিক্রম চারু, সে দেখেছে শাওন আগে অজ্ঞান হয়েছে, তারপর কাঠের টুকরোটা তার উপর পড়েছে। চারু দৌড়ে শাওনের কাছে যেতে চাইল, কিন্তু তাকে বাধা দিয়ে দিল জামাল হোসেন। কই যাও তুমি? কাঠের টুকরো পড়ছে তাই অজ্ঞান হয়ে গেছে, সবাই দেখতেছে তারে, তোমার যাইতে হইব না। চারুর চোখ থেকে হঠাৎ এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আর একটু আগে কেন এলে না শাওন ভাই? নাকি তুমি আমার ভাগ্যেই ছিলে না, তাই বিয়ে শেষ হওয়ার পরেই তুমি আসলে? কেন আসলে বলো তো শেষ মুহূর্তে? এমনভাবে আসার থেকে তো না আসাই বোধহয় ভালো ছিল। আমাদের সাথে কেন এমন ঘটলো বলতে পারো? শাওনকে কয়েকজন মিলে ধরে জমিদার বাড়ির দিকে নিয়ে গেল, আর চারুকে ভিতরের ঘরে নিয়ে যাওয়া হলো জামাল হোসেন সহ। চারুর পা যেন চলতে চাইছে না। শাওনের খবর শোনার জন্য মন তৃষ্ণার্ত হয়ে আছে তার। কোনো মতে গিয়ে খাটের উপর বসল সে। বিদায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিছুক্ষণ পরে টুনি তার কাছে ছুটে এলো। চারুর কানে কানে ফিসফিসিয়ে এসে বলল, চারু আপা, জানো কি হয়েছে? জমিদার বাড়িতে দেখলাম কান্নাকাটি করতেছে সবাই, আর শাওন ভাই শুয়ে রয়েছে। সবাই তারে ধরাধরি কইরা কান্তাছে আর গাড়িতে তুলতাছে। অনেকরে হাসপাতালের নামও কইতে শুনছি। টুনি যেভাবে ঝড়ের গতিতে এসেছিল সেভাবেই চলে গেল। চারুর বুক কেঁপে উঠল। কি হয়েছে শাওনের? তাকে হাসপাতালে কেন নেওয়া হচ্ছে? হঠাৎই তার কাল শাওনের বলা ওই কথাটি মনে পড়ে গেল। আমি কসম কইরা কইলাম, তোর বিয়া অন্য কারোর লগে হইলে আমি বিষ খামু। তবে কি সত্যিই শাওন এমন কিছু করে বসলো? করতেও পারে, শাওনকে দিয়ে বিশ্বাস নেই। তাহলে কি শাওন সত্যিই বিষ খেলো? 2 দিন যাবৎ না খেয়ে আছে চারু। তার মধ্যে এতটা চিন্তা নিতে পারল না সে। অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। জ্ঞান হারানোর আগে অস্পষ্টভাবে বলল, শাওন ভাই। এই ছিল আমি সেই চারুলতার 9 থেকে 12 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।